ভাই রে ভাই, আমি একেবারে সোজা বরাবর নিচে রয়েছি ভাই আইফেল টাওয়ারের। বাংলাদেশের থেকে বড় বড় স্ক্যামিং ভাই রে ভাই, আইফেল টাওয়ারের দ্বিতীয় তলাতে আছি। আর এখনই আমার মাথা ঘুরাইতেছে নিচে তাকাইয়া। আমরা বর্তমানে আইফেল টাওয়ারের সব থেকে উঁচু প্লেসে আছি, সব থেকে টপ ফ্লোরে রয়েছি। আর এইখান থেকে পুরো প্যারিস শহরটা দেখা যায়। গাইজ, অমিত ভাইয়ের কাছে যে আমরা অমিত ভাইকে দেখে তারপর যে এসে পড়লাম এবং অমিত ভাইকে ওই ছবিও পাঠাইছি আমি। এখন দেখি অমিত ভাইয়ের রিয়াকশন। হ্যাঁ দাদা, तो साइकिल में आया क्या? নেই নেই। আজকে আমরা প্রথমবারের মতো প্রাইম এবং ফিস্টেবল ট্রাই করতে আছি। এই দেখো গাইস, তানভীর ভাইকে আমরা পেয়ে গেছি। উঠক করতেছে এবং উনার পাশে এসে আমি বসে আছি ভাই। মাত্র ওয়ার্ল্ড কাপ শেষ হইলো, স্পেন জিতে গেছে। আমি ফ্রান্সে আছি কিন্তু তারপরেও স্পেন জেতার জন্য এখানে অনেক বেশি হর্ন টন বাজাইতেছে, সবগুলো হর্ন বাজাইতেছে। ওরে ভাই রে ভাই, এটা কি চলতেছে? এসে পড়েছি গাইস আমরা। গুড মর্নিং গাইস, ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু একটু লেট হয়ে গেছে ভাই, 9টা বাজে অলরেডি। এন্ড জুম্মা মুবারক, আজকে শুক্রবার। ফ্রান্সে প্যারিসে আজকে আমরা শুক্রবারে জুম্মা নামাজটা পড়ার জন্য একটা মসজিদে যাব। ওইখানেও তোমাদেরকে মসজিদটা দেখাবো। 9টা পর্যন্ত ঘুমাইলাম না, 9টা পর্যন্ত ঘুমাই নাই। আমাদের বাঙালিদের স্বভাব তো জানোই, 7টার দিকে মনে হয় ঘুম ভাঙছে, তারপরে বিছনায় ঝিমাইতে ঝিমাইতে 2 ঘন্টা মোবাইল টিপলাম, তারপরে যে উঠলাম। এবং আজকে 17 তারিখ, আজকে হচ্ছে সার্ভাইভাল স্টেজ। প্রথম দিকের খেলাগুলো বাংলাদেশের টিমে অত বেশি ভালো না গেল, লাস্ট দিন আমাদের খুবই ভালো গিয়েছে। স্ট্রহেডসদের পারফরম্যান্স তো খুবই ভালো ছিল। মানে বাংলাদেশি টিমের পটেনশিয়াল আছে ভাই, একটু টাইম লাগতেছে কিন্তু দেখতে পারবো গাইজ আমরা, তোমরা টেনশন নিও না। এবং আজকে সার্ভাইভাল স্টেজ, কালকে গ্র্যান্ড ফাইনাল। আমি বুঝতেছি না, আমি আর একটা দিন হইলে অন্তত এরিনাতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমি শিওর না আদৌ যাওয়া হবে কিনা। কারণ গতকাল যে আমরা এরিনাতে গিয়েছিলাম, ক্রিয়েটররা, বাংলাদেশি ক্রিয়েটররা আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, কয়েকজন পয়সা ছিল এক জায়গাতে, ঠিক আছে, কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। ভয় লাগে ভাই, একটা ভয় কাজ করে। ওগুলো সব বাদ দিয়ে গাইস, চলো বিছনা থেকে উঠা যাক এবং নিচে যে একটু নাস্তা পানি করে আসা যাক। তো এই হচ্ছে গাইস আমাদের ব্রেকফাস্ট, যেখানে 2টা ডিম, ওমে, অ্যাপেল জুস আর কি, আর এখানে ব্রেডের সাথে নিউট্রেলা, একটা কেক নেওয়া হয়েছে, 3টা খেজুর, আর এছাড়া কফি নেওয়ার জন্য একটু পরে যাবো আমরা। অ্যান্ড এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মেনুগুলো। আচ্ছা, এগ নিয়ে নেই এখান থেকে, এইটা মিস করে পড়ছি, এটা নিতেছি আমি। এছাড়া কিছু জুসেস, ওয়াটার, আমি জানি না এটা মিল্ক নাকি অন্য কিছু, সিরিয়াল রয়েছে, তার মানে ওটা মিল্কই হওয়ার কথা। এছাড়া এই যে খেজুরের জিনিসপাতিগুলো রয়েছে, ফ্রুট রয়েছে, বাট যেহেতু ফ্রুট জুস আছে আমি আর ফ্রুট নিলাম না। মেবি আজকে আমরা ক্যাপাচিনো অথবা হট চকলেটটা ট্রাই করতে পারি। চলো এই ডিমটা নেওয়া যাক। নিয়ে এসে পড়েছি। এটা ভরে ভরে খাওয়া যাবে। এখানে অনেক ভ্যারাইটি আছে কিন্তু কোনটা খাবো না খাবো বুঝতেছি না, যার কারণে ডিম ইচ্ছা মতো মারতেছি। 1টা 2টার এখানে তো মনে হয় একটা আছে, তোরা 3টা ডিম এমনি মারতেছি। খাওয়া অলমোস্ট কমপ্লিট আমাদের, এখনো পর্যন্ত এই ডিমটা আছে, তারপর জুসটা আছে, আর হচ্ছে খেজুর, এবং তারপরে যে আমরা কফিটাও নিয়ে আসবো। বাট একটা জিনিস এখানে খেয়াল করলাম যে এখানে আসার পর থেকে না অল্প খাওয়াতেই আমাদের পেট ভরে যাইতেছে। বাংলাদেশে তো মাঝে মাঝে এরকম হয় যে সকালবেলাতে ভাত খাওয়া পড়ে, কিন্তু এখানে দেখো অল্প কিছু খেতেছি। এটা অল্প কিছু নাকি বেশি আমি জানি না, কিন্তু অবশ্য আবার একটু পরেই খিদাও লেগে যেতেছে। সাইডেও বেশি খেতে পারতেছি না, অন্যদিক দিয়ে খিদাও লেগে যেতেছে একটু পরেই। যাই হোক, চলো শেষ করি, তারপরে যে কথা বলতেছি। খাওয়া দাওয়া শেষ করে গোসল করে পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম আমরা জুম্মা নামাজের জন্য, কিন্তু মসজিদটা ছিল মোটামুটি ভালো দূরে, তো ওইখানে যাওয়ার জন্য আমাদের মেট্রোটা ইউজ করা লাগতো, এবং মেট্রো ইউজ করার পরে অনেক দূর হাঁটাও লাগতো। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা মেট্রো পর্যন্ত চলে গিয়েছি। এবং এইটাই ছিল প্রথমবারের মতো একা একা প্যারিসের মেট্রো ইউজ করা। এবং এই দেখো মেট্রো এসেও পড়েছে। আর এই মেট্রোটা আমাদের কাছে ঢাকার মেট্রো থেকে একটু বেশি ফাস্ট লাগছে, আমি জানি না এটা মনেই লাগলো নাকি আসলেই ফার্স্ট। আর এছাড়া এই মেট্রোগুলো কিন্তু মাটির নিচে, মানে আমাদের ঢাকার যে মেট্রো, মিরপুরের যে মেট্রোগুলো এগুলো তো মাটির উপরে থাকে, কিন্তু এই মেট্রোগুলো ছিল মাটির নিচে। এবং প্যারিসের মেট্রোর লোকেশন ইনফরমেশন গুলো এইভাবে করে দেখায় যে তুমি এখন এখানে আছো এবং পরের স্টেশন হচ্ছে এইটা, এখানে যাচ্ছে, তো এইগুলো এইভাবে করে দেখায়। এবং প্রত্যেক স্টেশনে যাওয়ার পরে যে ওই স্টেশনের নাম উচ্চারণ করে আর কি। বারবারা পর্যন্ত যাইতেছে এবং আমাদের নেক্সট স্টপই হচ্ছে বারবারা। এন্ড এই মেট্রোটা আমার কেন জানি মনে হইতেছে অনেক বেশি ফাস্ট যাইতেছে, মানে আমাদের বাংলাদেশে মেট্রো তো অনেক ফাস্ট যায়, কিন্তু এটা অনেক বেশি ফাস্ট মনে হইতেছে। এন্ড আমরা অলমোস্ট এসে পড়েছি, এখান থেকে মেবি 2 মিনিটের রাস্তা এসে পড়েছি। এখন আমাদের নেমে যাওয়া লাগবে, পাশ দিয়ে আরেকটা যাইতেছে মেট্রো। ভাই ফিল করতেছি যে অনেক বেশি স্পিডে যাইতেছে, এন্ড এই লিফট দিয়ে মেবি আমরা উঠবো। তাড়াতাড়ি করে চলো ভাই, নামাজটা পাইলেই হয়। আর একটা কাহিনী ঘটে গেছে গাইস, যখন মেট্রোতে আমি নামলাম তখন যে মেট্রোতে জাস্ট 1 তলা নামলাম, নামার পরে যে
আমি মেট্রো পেয়ে গেলাম, তাই না? কিন্তু এখানে মেট্রোতে নামলাম, নামার পরে উপরে যাইতেই আছে, আমার মনে হইতেছে 4 তলা না 5 তলা উপরে এসে পড়ছি আমি। এখন কোনে যাইতেছি নাকি মেট্রো স্টেশনে ছাদে যাইতেছি আমি আই ডোন্ট নো। উপরে গেলে বুঝতে পারবো। এমন ফিল। ও না না না, ছাদে নাই গাইস, ঠিক মতো আসছি। চলো এখন মসজিদ খুঁজে বের করি। হাঁপায় গেছি ভাই আমি। মেট্রো থেকে বেরোয়ার পর আমি ভাবতেছি যে কিরে এগুলো সবগুলা লিফটে কেন উঠতেছে, একতলাই তো। পরে দেখি বাইরে ভাই 4-5 তলা। ওই দিক দিয়ে নামলাম একতলা নিচে নেমে মেট্রোতে উঠলাম, এ পাশ দিয়ে উঠছি, এখন দিয়ে 4-5 তলা সিঁড়ি বেয়ে তারপর উঠা লাগলো। তো অনেক হাঁপাইতে হাঁপাইতে ফাইনালি আমরা মসজিদ পর্যন্ত পৌঁছে যাই, এবং এই হচ্ছে আমাদের ফ্রান্সের মসজিদটা। মসজিদটা মোটামুটি বড় ছিল, আরো পিছনের দিকে আরো জায়গা ছিল, এবং এখানে অনেক মুসল্লি হয়েছিল। আমি ভাবিনি যে এত মুসল্লি হবে। আমি আমার ভাঙালি মোবাইলটাই শুধুমাত্র নিয়ে গিয়েছিলাম, যার কারণে ওই মোবাইলটা দিয়ে হালকা পাতলা শুট নিয়েছি, এবং এর জন্য কোয়ালিটি এত বাজে। কিন্তু তারপরেও মুসল্লিদের আশেপাশে দেখেই না আসলে বোঝা যায় যে না এইখানে একটা মসজিদ আছে, এবং আমরা এইখানেই আমাদের শুক্রবারে জুম্মার নামাজটা আদায় করি। যাক আলহামদুলিল্লাহ গাইস, নামাজ পড়া শেষ। এই যে এই জায়গাতে হচ্ছে আমরা নামাজটা পড়লাম, এবং এখন আবারও আমরা আমাদের মেট্রোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেই জায়গাতেই থাকো না কেন, যেই পরিস্থিতিতেই থাকো না কেন, সবসময় নামাজটা সময় মতো আদায় করার চেষ্টা করো। এবং চলো এখন আমাদের মেট্রোতে করে আবার আমাদের এলাকাতে যাওয়া যাক। যেহেতু দূরে এসেছি, এদিকে আশেপাশে রেস্টুরেন্ট আছে নাকি এটা একটু চেক করা লাগবে, যদি থাকে তাহলে এখান থেকে খাওয়া দাওয়া করে যাবো। দুপুরের লাঞ্চ হিসেবে আমরা এগুলো খেয়েছিলাম। ভাতের সাথে মাংসের একটা কারি ছিল, আর একটা চিকেন এক্সট্রা ফ্রাইড চিকেন নিয়েছিলাম, এবং এই যে খাবারটা দুপুরে খেয়েছিলাম এটাই ওই দিনের শেষ খাবার ছিল, কারণ এরপরে বড়সড় একটা ছেকা খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। ছেকাটা কিভাবে খাইলাম সেটার গল্প তোমাদেরকে শোনাই। গতদিন তোমরা তো দেখেছিলে আমি এরিনাতে গিয়েছিলাম এবং ভিডিও বাগারা সবকিছু করেছিলাম। আজকে সার্ভাইভাল স্টেজ ছিল, এবং আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল। তার আগে আমি হোটেলে ব্যাক করে আমি একটু লাইভ স্ট্রিম দেখতেছিলাম যে কিরকম খেলা টেলা খেলতেছে। কিন্তু তোমরা তো অলরেডি জানোই যে এই সার্ভাইভাল স্টেজ থেকে কিন্তু বাংলাদেশের 2টা টিমই বাদ পড়ে যায়। মানে আমার একটু হইলেও হোপ ছিল যে কোনো একটা টিম হইলো মেবি টপ 12-এ থাকবে, ওনাদের পারফরমেন্স অতটা ভালো থাকে না, 2টা টিমই বাদ পড়ে যায়। ওনাদের খেলা হোটেলে বসে দেখতে দেখতে কাইন্ড অফ ডিপ্রেশনে আমি চলে যাই, এবং ওই দিন আর কোনো রকমের ব্লগও বানাই না, ওই দিন হোটেল থেকে বের হয় না, ওই দিন রাতে ডিনারও করি না ভাই। এরপরের যত ক্লিপ নিয়েছিলাম তারপরের দিন থেকে নিয়েছিলাম। তো সমস্যা নাই, বাংলাদেশ টিম তোমরা যেটুক পারফরমেন্স দিয়েছো আলহামদুলিল্লাহ খুবই ভালো দিয়েছো। স্পেশালি স্ট্র হেডস, তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। আস্তে আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে, এবং কোন রকম ভাবে যদি একবার টপ 12-এ আমরা ঢুকতে পারি, ফাইনাল স্টেজে যদি একবার আমরা আসতে পারি, তাইলেই হইলো ভাই। দেখো সেই ফাইনালটাই আমাদের পারফরমেন্স নেক্সট লেভেলে হবে, মানে একেবারে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো হবে ইনশাল্লাহ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশি কিছু খাবার খাইতে, আমি আর সহ্য করতে পারতেছি না আর কি। আমার হোটেল থেকে সেটা অনেক বেশি দূরে। ওই যে আমরা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে গেছিলাম, যেখানে বাংলাদেশি একটা ভাইকে পেয়েছিলাম না, এবং ওই ভাই আমাদেরকে সাজেস্ট করেছিল যে ভাই একের পিওর বাংলাদেশি যদি খাইতে চান তাহলে এই রেস্টুরেন্টে যান। তো ওইখানেই আমরা যাইতেছি। আমি গত রাতে কিচ্ছু খাই নাই, একেবারে কিছু খাই নাই। আর সকালের যে নাস্তাটা ওইটা হচ্ছে এই হোটেল থেকে কমপ্লিমেন্টারি, যেটাও একেবারে সীমিত পরিমাণে খাইছি। তো বলতে পারো 2-3 বেলা না খেয়ে এখন আমরা যাইতেছি বাঙালি কোনো খাবার খাওয়ার জন্য। আজকে ইডব্লিউসি এর ফাইনাল ম্যাচ, এবং এই ফাইনালে বাংলাদেশি টিম কোয়ালিফাই করতে পারেনি। গতকাল প্রথমে আমরা ইউটিউবে দেখতেছিলাম, প্রিপারেশন নিতেছিলাম যে আমরা যাব, কিন্তু যখন দেখলাম যে না খেলাটা অনেক বেশি ডাউন, তখন আর যাওয়ার মন মানসিকতা উঠে গেছিল। এবং শুধুমাত্র যাওয়ার মন মানসিকতা না, আমার ব্লগ করার মন মানসিকতা উঠে গেছিল, যার কারণে গতকালের আর কোনো রকমের কোনো ফুটেজই নেই। এটা কি কোনো ঘোরার জায়গা নাকি? যেটা হোক না কেন আমার এখন আগে খাবার খাওয়া লাগবে ভাই। আর ইডব্লিউসি এর চক্করে আমি প্যারিসে কতদিন, 2 দিন না 3 দিন হলো আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গাতে ঘুরতে পারিনি। আইফেল টাওয়ারটা পর্যন্ত দেখিনি ভাই। তো আমার অনেক জায়গা ঘোরার বাকি আছে। আজকে ইডব্লিউসি এর ফাইনাল ছিল, তো আমি ওইখানে কোনো রকমের যে একটা ঘুরান দিয়ে এসে পড়েছি, কিন্তু কিছু প্রাইভেসি রিজনে ওই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। লাস্ট সময় টিভি এর যে তানভীর ভাই, উনি আজকে দিনে প্লেয়ার এবং ইনফ্লুয়েন্সারদেরকে বলেও দিতেছে যে আমি এখানে আসি, মানে এতদিন ধরে উনারা সন্দেহের মধ্যে ছিল, এখন শিওর হয়ে গেছে। কিন্তু এটার জন্য বেশি একটা সমস্যা হওয়ার কথা না, কারণ প্লেয়ারদের ম্যাচ বাগারা শেষ হয়ে গিয়েছে, এবং আমার জানা মতে প্লেয়ার এবং ইনফ্লুয়েন্সাররা কালকের মধ্যেই মনে চলে যাবে। তো তারপরে যে একটু শান্তি মতো তাও প্যারিসটা ঘুরতে পারবো। এখন চলো, এইখানে যে মেট্রোটা ছিল ওইটার আবার কাজ চলতেছে, তো অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার অন্য আরেকটা মেট্রোতে কতক্ষণ হাঁটার পরে অন্য আরেকটা মেট্রোতে যাওয়া লাগতো, যার কারণে আমরা এখানে বাসটা নিতেছি। এই যে এইখানে 38 নাম্বার যে বাসটা রয়েছে সেইটা আর 4 মিনিটের মধ্যে আসবে। ওই বাসটা নিয়ে আমরা আমাদের বাংলা খাবার খাইতে যাবো আর কি। এন্ড ফাইনালি গাইজ আমাদের বাস এসে পড়েছে, যে 38 নাম্বার বাস, যেটা আমাদেরকে বাংলা খাবারের দিকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমার টিকিট, যেটা আমি 3 দিনের জন্য নিয়েছি। বাস মেট্রো যত কিছু আছে সবকিছু বাসে উঠে পড়েছি, এবং এই হচ্ছে বাসের সিনারিও।
মাঝখানে দাঁড়াইছিলাম ভুলে আর এটা ঘোরা শুরু করে দিচ্ছে ফিরে যেতে দিচ্ছিলাম। প্রায় 30 মিনিটের মতো হচ্ছে এই বাসের মধ্যেই আছি। 4:42 অলরেডি বাজে গাইস। খিদা লাগছে, সেই লেভেলে খিদা লাগছে। আমি জানি না কেন কিন্তু বাস আমাদেরকে এটাই লাস্ট স্টপ বলে এখানে নামিয়ে দিল, ওই পাশে নামাইছে আর কি, এবং বললো যে ওইটাই লাস্ট স্টপ। কিন্তু ওটা লাস্ট স্টপ হওয়ার কথা না, কারণ আমি একাটা শিখাই নাই, অন্যরা টপ শিখাইছে। এবং মেবি এখন আরেকটা বাসে আমাদের উঠা লাগবে। ওই বাসে যত যাত্রীরা যে বাসে উঠতেছে ওই বাসে উঠে যাই, দেখি কই নিয়ে যায়। আবার ওই বাস থেকেও নেমে গিয়েছি গাই। ওই বাস শুধুমাত্র আমাদেরকে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আইসা দিছে। আরে ভাই আমার দ্বারা এইসব ব্লগ শখ হবে না ভাই, ব্লগ করা অনেক কষ্টের। আমি ব্লগের মতো কথাবার্তা বলতে বলতে অন্যদিকে চলে গেছিলাম ভাই, ম্যাপ না দেখে। দোষ আসলে তোমাদের। ফাইনালি গাইজ আমরা এসে পড়েছি। এটার নাম হচ্ছে ক্যাফে সুন্দরবন বা সুন্দরবন বিরিয়ানি প্লেস। এইটার কাছাকাছি আসার পরই বাংলাদেশের খাবারের গ্রানটা পেলাম। আর ভিতরেও বইরা বইরা বাংলাদেশি আছে। আমি আপাতত ক্যামেরা বাঁকারা বন্ধ করি এবং চলো খাবার টাবার অর্ডার দেওয়া যায়। দিন আমরা লাঞ্চে যা খেয়েছিলাম, পেট মন দুইটাই পরিপূর্ণভাবে ভরে গিয়েছিল। একটা মাছের তরকারি নিয়েছিলাম, আমি ভুলে গেছি, মেবি রুই মাছ ছিল, আর একটা গরুর মাংসের তরকারি নিয়েছিলাম। আর তারপর যে ভাত নিয়েছিলাম, ভাতের সাথে ওনারা সবজি এমনি ফ্রি দিয়ে দেয়। ভাই রে ভাই, যে খাওয়া খাইছি আমি, পেট একেবারে বোঝাই হয়ে গিয়েছিল আমাদের। এতদিন ধরে আমরা ফ্রান্সে ছিলাম, ভাতটাকে মিস করতেছিলাম, স্পেশালি বাঙালি স্টাইলের খাবারটাকে আমরা মিস করতেছিলাম। আর এইখানে যে প্রপার একেবারে পারফেক্ট ওয়েতে সেইটা পেয়েছি, ইচ্ছা মতো খেয়েছি ভাই, হাতটা ধুয়ে ইচ্ছা মতো খেয়েছি। আমি সব খাবার শেষ করতে পারিনি, আমি বুঝিনি যে এরা এত বেশি করে দিবে। এরা রুই মাছও 2টা দিছিল, মানে সব কিছু হচ্ছে 2জন বা 3জনের পোর্শনের দিছিল আর কি। তো এত বেশি আমার খাওয়া পসিবল হয়নি। তো আমি মাছ আর মাংস 2টা নিয়ে আসছি, আর সাথে হচ্ছে ভাত যেটুক ছিল, ভাত যেটুক বলতেছি, ভাত তো পুরোটা খাইছি, ভাত এক্সট্রা করে নিয়ে আসছি। এই এক্সট্রা নিতে যায় আবার কতক্ষণ দাঁড়ায় থাকা লাগছে। ও যেটা বলতেছিলাম গাইজ, এই যে গারে দু নটটা খুবই সুন্দর ভাই, বিশাল বড়। কিভাবে যেগুলো বানাইছিল, উপরে দেখছো নি গাইজ কারা দাঁড়া রয়েছে, কতগুলা কাহিনীর উপর কাহিনী হইতেছে গাইজ। বাস স্ট্যান্ডটা পাওয়ার জন্য একটু প্যারা হইতেছিল, কারণ ওই যে আমি যখন বাসে করে আসতেছিলাম ওই টাইমে যে আমাকে বাস যেই স্ট্যান্ডে নামানোর কথা ছিল ওই স্ট্যান্ডে নামায়নি। এর জন্য যেই স্ট্যান্ড থেকে আবার বাস ছাড়ে ওই স্ট্যান্ডে যে দেখি, মানে ChatGPT-রে জিজ্ঞেস করছিলাম, তো ওই স্ট্যান্ডে যেয়ে দেখি ওই বাস আবার পাওয়া যেতেছে না। তো দেখলাম যে একটু দূরে গেলে তারপরে যে পাওয়া যেত। তো উবার কল দিছিলাম, উবার আবার দেখলাম যে আমার পর্যন্ত এসে আমাকে না নিয়েই টান দিয়ে দিছে, মানে রাইড অ্যাকসেপ্ট করে ফেলছে। আমি তো কাজ কি, এই খারাপে রাইড ক্যান্সেলও করে না যে আমি নতুন করে আবার আরেকটা রাইড যে বুক করব। পরবর্তীতে যে হচ্ছে এখানে ট্যাক্সি ছিল, ওই ট্যাক্সির সাথে দামাদামি করে তারপরে যে ট্যাক্সিতে উঠলাম। এবং আমরা বাঙালিরাও তো পাকনা আছি, ট্যাক্সিও মোটামুটি ভালো চার্জ করতেছিল। তো আশেপাশে আরও যাত্রী ছিল, তো ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো যে আরেকটা যাত্রীকে নিবো কিনা। তো আমিও ওনাকে বললাম যে না, এখানে তাইলে আমারটা কম রাখো। তো আমারটা কম রাখলো এবং আরও একটা যাত্রী নিল। তো এদিক দিয়ে আমিও একটা ডিসকাউন্ট পেয়ে গেলাম। তো এই হচ্ছে অবস্থা। এখন চলো হোটেলে যাওয়া যাক। ওই যে গাইস আমাদের আইফেল টাওয়ার, মাথাটা দেখা যাইতেছে। ঠান্ডা লেগে গেছে গাইস, ভালো লেভেলের ঠান্ডা লেগে গেছে। মানুষের বাইরের দেশে আসার পরে ওয়েদারের সাথে তাল মিলাইতে না পাইরা ঠান্ডা লাগে, মানে শরীর খারাপ হয় আর কি। আবার 2-4 দিন থাকার পরে যে শরীর খারাপ হইলো বুঝলাম না। এক সিরিয়ালে অনেকগুলো টুরিস্ট প্লেস দেখলাম এই গাড়িতে থেকে। গাইস এখানে আরো একটা ঘটনা ঘটা দিছি। এখন পর্যন্ত আমি এরিনাতে তো গেছি, কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়ান ক্রিয়েটরদের সাথে আমার একবারও দেখা হয়নি। এখন আমি ছিলাম হচ্ছে হোটেলে, আমি অমিত ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছিলাম এবং অমিত ভাই আমাকে লোকেশন দিতেছিল যে আমি এখানে আছি, সব ক্রিয়েটররা একসাথে আছে, এবং লোকেশন চেক করে দেখলাম যে আমার বাসার পাশে। তো আমি এখন যাইতেছি দূর থেকে উনাদেরকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করার জন্য। এটা অনেক কি আকাম কুকাম কইরা বেড়াইতেছি ভাই এখানে আইসে আমি। তো দেখা যাক গাইজ, আদৌ আমি দূর থেকে উনাকে ভিডিও করতে পারবো কিনা, ততক্ষণ উনি থাকবে কিনা এটাও জানি না আমি। ইন্ডিয়া থেকে যেই কয়জন গিয়েছে, ওই দেখো ওই যে ঘিরাও করে দাঁড়িয়ে রয়েছে না, ওইখানে সবাই একসাথে ছিল ভাই। দেখছো অমিত ভাইয়ের কণ্ঠও শোনা যেতেছে ভাই এই ভিডিওতে। আমি কোন রকমের ভিডিও করতে করতে না সাইড কাটিয়ে চলে এসেছি। গাইজ অমিত ভাইয়ের কাছে যেও, আমরা অমিত ভাইকে দেখে তারপর যে এসে পড়লাম এবং অমিত ভাইকে ওই ছবিও পাঠাইছি আমি। এখন দেখি অমিত ভাইয়ের রিয়েকশন। হ্যাঁ দাদা, तू साइकिल में आया क्या? नहीं नहीं, अब जब लोकेशन दिया ना तब देखा कि मेरा होटल के पास ही है, तो आपके साथ बात करते करते वहाँ पे चला गया भाई मैं वीडियो कर रहा था दादा, थोड़ा अच्छा सा अच्छा, अरे मत वो थोड़ा लड़के लोग बियर बियर खा रहे हैं, मत दिखाना। थोड़ा सा करके ना चला गया।
ও গাইস, আজকের দিনটা যা সেরা গেল না, আলহামদুলিল্লাহ। এতদিন ধরে ভাত ভাত করতে করতে ফাইনালি আমরা ভাত খেতে পেরেছি, তাও আবার অনেক দেরি হয়ে গেছিল, তো অনেক বেশি খিদাও লাগছিল, এর জন্য আরো বেশি মজা লাগতেছিল। রুই মাছ নিয়েছিলাম এবং মাংস নিয়েছিলাম দুপুরের খাবারে, এবং রুই মাছও উনারা বেশি দিয়েছিল, মাংস উনারা বেশি দিয়েছিল। একে তো ভাই দানা নষ্ট করা ঠিক না, দ্বিতীয়তে ভাতই পাইতেছি না ভাই, যার কারণে আমি মাংস অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটা নিয়ে এসেছিলাম, এবং মাছটাও 2 পিস দিয়েছিল, ওর মধ্যে থেকে 1 পিস খেয়েছিলাম এবং আরেক পিস নিয়ে এসেছিলাম। কিন্তু একটা টেনশনে ছিলাম যে মাছ তো ঠান্ডা হইলে ঠান্ডাটাও খাওয়া যাবে, গরুর মাংসটা আমি কেমনে খাবো? ভাতও নিয়ে এসেছি, ভাতটাও একেবারে বরফ হয়ে থাকবে, মানে মেইনলি এগুলো তো নিয়ে এসেছিলাম রাতে খাওয়ার জন্য, তার উপর দিয়ে প্লেটও ছিল না ভাই আমার কাছে। পরে যেই হোটেলে আমি আসি এখানে নিচে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমাকে একটা প্লেট কোনো রকমে দেওয়া যায় কিনা। মানে আমার প্ল্যান মেইনলি ছিল ঠান্ডা ভাত, ঠান্ডা গরুর মাংস, ঠান্ডা রুই মাছই খাবো, তাও এটাই খাবো ভাই। পরে উনাদেরকে বললাম, উনারা বললো হ্যাঁ অবশ্যই প্লেট বগেরা সবকিছু আছে, আপনার কোনটা কি লাগবে বলেন। পরে যে একবার জিজ্ঞেসও করে ফেললাম যে ভাই দেখেন আমার কাছে না অনেকগুলো তরকারি আছে, কিন্তু এটা গরম না ঠান্ডা, তো গরম করার কোনো ওয়ে কি আছে কিনা? বলে হ্যাঁ মাইক্রোওয়েভ আছে। আমি কই ওরে ভাই, মানে যে লেভেলে খুশিটা হইছি। এন্ড আমরা ভাতও গরম করে আনলাম, তরকারিও গরম করে আনলাম, মাছ মাংস, রাতের খাবার, দিনের খাবার। ও আজকের দিনটা সেরা ছিল। সব থেকে বড় কথা, উনাদের মাংসটাও ঠিক আছে, বাট মাছটা বেশি মজা। যেটাই হোক না কেন গাইস, যেগুলো তাড়াতাড়ি করে চলো শেষ করে নিলে আবার ঠান্ডা হয়ে যাবে। রুমে এমনি তো এসি আছে, অবশ্যই এসি কমিয়ে রাখছি, কারণ ভাই ঠান্ডায় নাক দিয়ে অঝরে পানি পড়তেছে, এমন এক চাপকল হয়ে গিয়েছে এটা যে কোনো রকমের চাপ ছাড়াই পানি পড়তেছে। উল্লাল্লাহ কি লাগতেছে দেখছো নি রুই মাছটা। না তোমাদেরকে এভাবে দেখানো যাবে না, পরে যায় আমার পেট খারাপ হবে। তো চলো গাইস আমরা খাওয়া শেষ করি। খাওয়া শেষ করার পরে আমাদের নামাজ আছে, নামাজটা পড়ে আমরা দিব একটা ঘুম, তারপরে যে পরের দিন। এবং ইতিমধ্যে তো ইডব্লিউসি শেষ হয়ে গিয়েছে, আজকেই ফাইনাল ছিল, তার মানে আমরা আপাতত মোটামুটি লেভেলে ফ্রি, তেমন একটা প্যারাদায়ক চিন্তা ভাবনা আমাদের মাথায় নেই, তার মানে একটু একটু ঘোরাঘুরি আমরা করলেও করতে পারি। দেখার বিষয় ওইটা যে ঘোরাঘুরি যদি আমি করি তাহলে ওটা ব্লগ করি কিনা, আর যদি ব্লগ করি তাহলে এই ব্লগের ভিতর মানে ভিডিওর ভিতরে আদৌ অ্যাড করি কিনা, কারণ অনেক অনেক ক্লিপ আমি নিছি যেগুলো আমি ডিসিশন এখনই নিয়ে নিতেছি যে ওগুলো আর এডিটের মধ্যে আমি অ্যাড করবো না, ওগুলাকে সেপারেট ভাবে রেখে দিব আর কি, মানে আপলোড করলে সমস্যা আছে আর কি। তো চলো ভাই, আমার গরুর মাংস ঠান্ডা হয়ে গেল দূর। হচ্ছে গাইস আমাদের আজকে সকালের নাস্তা, এখনো সবকিছু নিয়ে আসা হয়নি। 2টা ডিম নিছি আমি, ডিমের উপর দিয়ে যাইতেছে এখানে নাস্তাতে। তো 2টা ডিম নিছি আমি, 2টাই সিদ্ধ, আর এখানেও কিছু ডিম নেওয়া আছে। এইটা আজকে ট্রাই করব আমরা। এটা দেখে হট পেটিসের মতো লাগতেছে আর কি, কেন জানি মনে হইলো যে ভালো লাগবে। শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে, এর জন্য বুইরা বুইরা খেজুর নিছি। আজকে কলা পাইলাম তাই কলা নিছি, বাট এই জিনিসটা কি হে বুঝলাম না ভাই। এইখানে আবার ভাই মধু রয়েছে, এবং আমার যেহেতু ঠান্ডা লাগছে সেহেতু আমি যেটা করবো, এখান থেকে শুধুমাত্র হট ওয়াটারটা চুজ করবো। কফি আর খাওয়া যাবে না গাইস, ঘুমের 12টা বেজে রয়েছে, ঘুম সময় মতো আসেই না, অন্যান্য টাইমে ঝিমাইতে থাকি, তো কফি আর খাওয়া যাবে না, অনেক খাওয়া হয়েছে। এবং আমাদের গরম পানি রেডি হয়ে গিয়েছে, এবং এই গরম পানির মধ্যে একটু মধু মিশিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের মধু, গরম পানির মধ্যে মধু মিশিয়ে পড়ে যাইতেছে ভাই, কেউ না দেখলে হইলো দিবে মাই থিংস যথেষ্ট পরিমাণে নিয়ে নিছি। পয়সা দেওয়া লাগবে গাইস, পয়সা দেওয়া লাগবে। অনেক কষ্টের পরে ফাইনালি শেষ হতে চলেছে ভাই। আমার পরে টোটাল মিলে 2 জন এসেছিল, এইখানে এই টেবিলে একজন এসেছিল, এই টেবিলে একজন এসেছিল, এবং এরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলেও গিয়েছে। এই হচ্ছে আমাদের কিউই ফল। কিউই ফলের নাম এর আগে অনেক জায়গাতেই শুনছি আমি, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। বিসমিল্লাহ। ভালো না। মাঝখান দিয়ে আইফেল টাওয়ারে যাওয়ার আগে এটার সাথে দেখা। হ্যালো কুত্তা, আমারে খারাপ একটু আগে আমার সাথেই ছিল, মেট্রোতে আমার সাথেই বসেছিল, একটু আগে মেট্রোতে করে এটা আমার সাথেই চড়ে তারপর এখানে আসলো, এবং এই কুত্তাটা দেখতে এত সুন্দর ভাই। ওহো, আইফেল টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে, মাত্র আমি মেট্রো থেকে নামলাম আর কি। এইখানে ছোট কিছু আইফেল টাওয়ার দেখা যেতেছে। এতদিন আমরা খালি বয়ে বয়ে দেখে বেড়াইছি, আর এখন সামনাসামনি দেখতে যাইতেছি। চলো আগে আইফেল টাওয়ারের একেবারে কাছে যাওয়া যাক। এখানে কিছু শপ আছে, এন্ড আমার খিদাও লাগছে ভাই, আমার খাওয়া লাগবে। এখানে কিছু ক্যাব কেনার চিন্তা ভাবনা তো আমি ছিলাম, কিন্তু আপাতত দরকার নেই, কারণ বাঙালি তো এখন আপাতত আর নাই। আর এইখানে একটা খেলা চলতেছে, আমি কি খেলবো নাকি? ওটা জোস খেলা, বুঝা কি যায় নাকি দেখি তো। এই যে বুঝাই তো যেতেছে। ওরে ভাই রে ভাই, কি স্ক্যাম এইখানে ভাই, এ তো বাংলাদেশের থেকে বড় বড় স্ক্যাম এইখানে ভাই রে ভাই। বাংলাদেশে কয়েকটা জায়গাতে আমি এরকম দেখেছিলাম যে ওরা জাদু দেখাইতে থাকে, এবং ওই জাদু যে দেখায় তার আশেপাশে কয়েকজন না দাঁড়িয়ে থাকে, ওকে ঘিরে দাঁড়ায় থাকে আর কি, এবং ওই কয়েকজনই ওর মানুষ, মানে ওরই মানুষ, এবং যারা যারা ওই ঘিরে ধরে থাকে না, ওরা হেল্প করে ওকে জাদুটা দেখাইতে আর কি। তো এইখানে সেম টু সেম ভাই, এই যে একটু আগে দেখলাম এরকম করে যে ই করতেছিল, বলটা রাখতেছিল আর কি, ওইখানে আমি হুট করে ক্যামেরা অফ করে দিয়েছিলাম,
করতেছিলাম, কারণ ওইটার আশেপাশে যে কজন ছিল না, মানে একজন দুইজন আমাকে বলতেছিল যে না না আমাদের ক্যামেরা আমাদের ভিডিওতে দেখানো যাবে না, এই সেই। ঠিক আছে, টুরিস্টরা এরকম বলতেই পারে, ওনাদের ফেস আমি দেখাবো। পরে আমি ভিডিওতে ওনাদেরকে দেখালাম যে না তোমাদের ফেস আসেনি, আমি নিচে খেলাটা দেখাইতেছিলাম আর কি। তো উনি বললো হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। আসল কথা হইতেছে ওইখানে 4-5 জনের মতো দাঁড়ায় ছিল। যেই কয়জন দাঁড়ায় ছিল, আমি শিওর না যে ওনাদেরকে ভিডিওতে আনতে পারছিলাম কিনা, যেই কয়জন দাঁড়ায় ছিল A to Z প্রত্যেকটা ওইটার সাথে মিলে আছে। ও খেলাটা না দেখাইতেছে যে এই যে দেখো বলটা এখানে আছে, এত সহজ। এবং প্রত্যেকটা বার কি হইতেছে জানো, ওইখানে 5 জন যে দাঁড়া হয়েছে ওই 5 জনই বেট লাগাইতেছে, অন্য কেউ নতুন করে আসতেছে না। এবং ওই 5 জনের মধ্যে কি হইতেছে, প্রথম জন ধরতেছে ভুল এবং পরের জন ধরতেছে ঠিক, এবং পরের জনকে ডাবল টাকা দিয়ে দিতেছে। এবং এটা প্রত্যেকটা বার রিপিট হইতেছে, প্রত্যেকটা বার সেম টু সেম। এবং ওই 5 জনই ওইখানে দাঁড়া আছে ভাই। এবং প্রত্যেকটা বারই প্রথম জন ভুল তুলতেছে এবং দ্বিতীয় জন ঠিকটা তুলতেছে, মানে এবং প্রত্যেকবার যে ভুল প্রথম জন তুলতেছে ওইটা তোলার কোনো মানেই হয় না। কারণ কোনো বাচ্চারাও যদি ওইখানে দিয়ে দিত না, তাহলেও ওই বাচ্চাও বুঝতে পারতো যে বলটা কোন কাপের নিচে আছে। কিন্তু ইচ্ছা করে করে প্রত্যেকটা বার প্রত্যেকজন হচ্ছে ভুল বলতেছিল। এবং লাস্টে যে আমার দিকে তাক করে বলতেছিল যে হ্যাঁ ভাই তুমি বলো তো যে কোন জায়গায় আছে বলটা, এটা একেবারে ফ্রি, সমস্যা নাই, তুমি নিতে পারবা, এরকম করে আমাকে টার্গেটও করে ফেলেছিল। আমি বলছি ভাই সরি ভাই, এটা বলে উল্টা হাঁটা দিছি ভাই রে ভাই, কি স্ক্যাম ভাই। আমি জানতাম যে প্যারিসে অনেক স্ক্যাম হয়, কিন্তু আমি জানতাম না যে এরকম সস্তায় স্ক্যামও হয় ভাই। আর এইটার পিছনে কে পড়ে ভাই, এটা তো দেখে বুঝাই যাচ্ছে, বাচ্চারাও সবাই বুঝবে ভাই। জুস প্যারিসে অনেক কুত্তা দেখা যায় গাইস, এবং প্রত্যেকটা কুত্তা অনেক সুন্দর কুত্তা। আই মিন আমাদের বাংলাদেশি কুত্তা যদি এখানে এসে খাবার দাবার খাও ওইটাও সুন্দর হয়ে যাবে। কিন্তু গাইস আমি না রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এবং এতক্ষণ তোমাদের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, তো আমি ভাবতেছিলাম কি রে ভাই এতক্ষণ ধরে হাঁটতেছি, সোজাই তো আমাকে দেখাইছিল যে আইফেল টাওয়ার, তো আইফেল টাওয়ার পাইতেছি না কেন। আমি ভুলে গেছিলাম আসলে যে আইফেল টাওয়ার অনেক বেশি বড়। মানে আমার পাশেই যে আইফেল টাওয়ার, দেখো এতক্ষণ ধরে আমি ক্যামেরা এরকম করে ধরে রাখছি এবং দেখতেছি এরকম, কিন্তু পাশেই যে আইফেল টাওয়ার আমি ভুলে গেছি ভাই সাব। চলো তোমাদেরকে ঠিক মতো আইফেল টাওয়ারটাকে দেখো। এই দেখো আমি জানি না তোমাদেরকে আমি ক্যামেরাতে দেখাইতে পারতেছি কিনা, কিন্তু আমার কাছে জোর থাকতেছে ভাই, কি বিশাল ভাই। আর এইখান থেকে দেখো গাইস, এখান থেকে কি জোস একটা ভিউ পাওয়া যায় দেখো। ও একেবারে আইফেল টাওয়ারের মুখের সামনে দাঁড়া রয়েছি ভাই সাব, কি লাগতেছে ভাই। এন্ড এখানে কিছু কিছু জায়গাতে মানে বিভিন্ন জায়গাতে এরকম তালা পাওয়া যায় গাইস, যেই তালার মধ্যে মানুষ নিজেদের লাভ ওয়ান্স, এই যে আর প্লাস কে আর দিয়ে ভাইবো না যে রিজবি প্লাস অন্য কারোর কথা বলতেছি আমি লাগাই এটাই ভাই এগুলা। এন্ড এইখানে তানভীর ভাইও আছে, আশেপাশে কোথাও তানভীর ভাইও আছে। তানভীর ভাইকে আমি বলছি যে ভাই আপনার লোকেশনটা দেন, আপনি কোথায় আছেন, বললো যে আইফেল টাওয়ারে। তো আমি বলি ঠিক আছে আপনার লোকেশনটা দিয়ে রাখেন, আমি দেখি 1 ঘন্টার মধ্যে আসতে পারি কিনা। কিন্তু উনি জানে না যে আমি অলরেডি এখানেই আছি। কি জোস লাগতেছে ভাই, সাঁতার তো পারি না কিন্তু এগুলো দেখলেই অনেক বেশি জোস লাগে। বাংলাদেশে থাকতেও সমুদ্র আমার সব থেকে বেশি প্রিয় একটা জায়গা। সাঁতার পারে না মানুষের, পানি এত পছন্দের কেমনে হয় বুঝি না আমি। এটা তো উঠবো গাইজ, এটা তো উঠবো, ওইটাই ঘুরে বেড়াবো, মেবি 1 ঘন্টার মতো লাগবে আমাদের। তো আগে আমরা আইফেল টাওয়ারে ওঠার চেষ্টা করবো, তারপর এটাতে ওঠার চেষ্টা করবো, তারপরে যে আমরা সানসেট দেখার জন্য অন্য আরেকটা জায়গাতে যাবো। এবং এই ঘোড়াটাকে দেখো, ঘোড়ার পাশে ওই পাশে আরেকটা ইয়ে আছে দেখো, এখানে পুলিশ দিয়ে ভরা। ওয়াও, দেখেই মনে হয় যে না প্রফেশনাল। এইখানে এটা পিছন দেখা যাইতেছে ভাই, কাপড় পরা নাই কেন কি রে। এন্ড এইখান থেকে দেখো গাইস আইফেল টাওয়ারটাও কেন জানি অনেক চুজ লাগতেছে দেখে। মানে মেবি এত বছর ধরে আমরা খালি বইয়ে খাতাতেই দেখে এসেছিলাম, কখনো ভাবি নাই যে না সামনাসামনি দেখতে পারবো কিনা। তো এখন দেখতে পাচ্ছি। আর এখানে দৌড়াদৌড়ি করতে দেখেও ভয় লাগতেছে, কারণ এখানে পিক পকেটস দিয়ে ভরা। তো আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে। পিক পকেটস বলতে হচ্ছে পকেট মাইর চোর এসব দিয়ে ভরা আশেপাশে, তো আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে। এই দেখো গাইস তানভীর ভাইকে আমরা পেয়ে গেছি, খারাপ আমার দিকে দাঁত তাকাইলেই হইলো। এই দেখো ভাই শুটও করতেছে এবং উনার পাশে এসে আমি বসে আছি ভাই। তানভীর ভাই আই এম সরি, আপনার সাথে দাঁড়িয়ে থেকে, এটা উনার ভাই বা এরকম কিছু, আপনার সাথে থেকে আপনার সাথে দেখা করতে পারলাম না। আপনার সাথে এখন দেখা হবে না, আপনার সাথে ইনশাল্লাহ রাতে দেখা হবে। চলো গাইস তানভীর ভাইকে বিদায় দেওয়া যাক এবং আমরা আশেপাশে থেকে একটু ঘুরে আসি। আমাদের তো আইফেল টাওয়ারে যাওয়া লাগবে দূর। এই যে গাইস এখানে আরো একটা কুত্তা এবং এটারই সামনে আরো একটা কুত্তা।
অ্যান্ড এখন আমাদের আইফেল টাওয়ারে এন্ট্রি করার পালা। একটা লাইন দিয়ে ঢুকলাম, মোটামুটি ভালো টাকা লাগবে আমাদের উপরের দিকে উঠতে। উপরে উঠা তো উচিত ভাই, এত জোস একটা জায়গার সামনে এসে যদি উপরে না উঠি আমরা। এবং উপরে উঠারও দুই রকমের জায়গা আছে, এক হচ্ছে 2 তলা পর্যন্ত আর এক হচ্ছে পুরাটা। আর আবার ওর মধ্যে কাহিনী আছে, যেটা বেশি টাকার সেটা হইতেছে একবারে তোমাকে লিফটে 2 তলায় এবং উপর পর্যন্ত নিয়ে যাবে, আর একটা হইতেছে হয়তো 2 তলা পর্যন্ত হাইটা উঠো তারপরে যে লিফটে নিয়ে যাবে, এরকম কোনো একটা কাহিনী তো আছে। এখানে একটা সিকিউরিটি চেক ছিল ভাই, তাও আবার সিকিউরিটি চেক একেবারে এয়ারপোর্টের যে সিকিউরিটি চেক না ওইটার মতো একটা সিকিউরিটি চেক। এবং ওইটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছিলাম, এবং তারপর যে বললো যে না ভিডিও এখানে করা যায় না এবং ডিলিট করে দাও, তো ডিলিট করে দিলাম। এবং আমরা ফাইনালি সিকিউরিটি চেক কমপ্লিট করে আইফেল টাওয়ারের একেবারে নিচে পৌঁছে গিয়েছি গাইস। এবং এখনো পর্যন্ত মাছ আছে একেবারে বাংলাদেশি পুকুরের মতো মাছ এখানে। দেখতেও কিন্তু বাংলাদেশি পুকুরের মতো হলুদ হয়ে রয়েছে। ওরে জোস ভাই, বড় বড় মাছ দেখি এখান থেকে একটা পকেটে বইটা নিয়ে যাইতে পারলেও তো। যেটা বলতেছিলাম গাইজ, আমরা রয়েছি একেবারে আইফেল টাওয়ারের বরাবর নিচে, এবং এখনো পর্যন্ত আমরা টিকিট কাটিও নাই, কারণ এখানে ঢুকতে টিকিট কাটা লাগে না, উপরের দিকে উঠতে টিকিট কাটা লাগে। ভাই সাওয়ারটা ভাই রে ভাই, আমি একেবারে সোজা বরাবর নিচে রয়েছি ভাই আইফেল টাওয়ারের। এইটা জোস লাগতেছে ভাই। ওর রে 2 তলা, এই যে গ্লাসের যে জায়গাটা, এটা হচ্ছে 2 তলা। এবং এই 2 তলায় ওঠার পরে যে হচ্ছে পুরোটা ঘুরে দেখতে পারবো। আর তারপরে যদি আমি একেবারে হাইয়েস্ট টিকিটটা ওনাদের দেই, তাহলে যে এইটার উপরে একেবারে আইফেল টাওয়ারের উপরে। ভাই আইফেল টাওয়ার অনেক বড়, এত উঁচায় যাওয়ার পরে কেমন দেখা যাবে? পুরো প্যারিসটা দেখা যাবে না। না গাইস, স্কিপটা আমি করে লাভ নেই, কিনবো একেবারে হাইয়েস্ট টিকিটটা কিনে নেই, আর তারপরে যে তোমাদেরকে দেখাই। পেয়ে গিয়েছি, টিকিটের রাস্তা পেয়ে গিয়েছি, এবং এইখানে টিকিটের প্রাইস গুলো দেখতে পারতেছো। এটা হচ্ছে 2 তলা পর্যন্ত যাওয়ার, এবং এটা হচ্ছে লিফটের টপ ফ্লোর পর্যন্ত যাওয়ার অ্যাডাল্টের 36 ইউরো। ভাই ফকির বানায় ফেলবে ভাই এরা। উই গট আওয়ার টিকিট। হ্যাঁ, এটাই হচ্ছে টিকিট, আইফেল টাওয়ারের একটা ফটো, এবং তার পিছনে হচ্ছে আমাদের টিকিটটা, যেইটা আমাদেরকে ফকির বানিয়ে দিয়েছে 36.70 ইউরো। আর এটা আমাদেরকে নিয়ে যাবে, এতে তো দেখাও যায় না রে মাথাটা, মানে এই যে 2 তলা পর্যন্ত নিয়ে যাবে, আর তারপরে যে একটা টপ ফ্লোর পর্যন্ত নিয়ে যাবে। তোমাদের জন্য 36 ইউরো খরচ করছি তোমাদেরকে একটা টপ ফ্লোরে যে দেখানোর জন্য। এটা এমনি পাম্পটি মারলাম, তোমাদের টপ ফ্লোর দেখতে হলে জাস্ট একটা ইউটিউবে সার্চ করলেই তো হয়ে যায়। কিন্তু তারপরেও গাইস, আর সেকেন্ড ফ্লোর পর্যন্ত ওঠার জন্য মেবি সিঁড়ি আছে, কিন্তু সেকেন্ড ফ্লোরের পরে যদি যাইতে চাই তাইলে যে আর কোনো রকমের সিঁড়ি নেই। আর সিঁড়ির সেকেন্ড ফ্লোরের যেটা, সেইটা শুধুমাত্র যদি সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমরা যেতে চাই এবং শুধু সিঁড়িতেই যদি যেতে চাই, তাইলে যে অনেক কম পড়তো মনে হয়। চলো উপরে যাই, এখানে বিশাল বড় একটা সিরিয়াল রয়েছে। তো ওইখানে একটা ওয়ার্নিংও দিতেছিল যে টপ ফ্লোর ক্লোজ হয়ে যেতে পারে, কারণ টপ ফ্লোরে নাকি অনেক বেশি ক্রাউডেড, অনেক বেশি মানুষ রয়েছে। কিন্তু এই টিকিটটা নেওয়ার টাইমে আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ভাই দেখো টিকিট কাটার পরে যে আবার বললো না যে টপ ফ্লোর ক্লোজ হয়ে গেছে, 2 তলা থেকে ঘুরে দিও না। তো উনি বললো যে না, এখন যদি যাও তাইলে যে তাও টপ ফ্লোরে উঠতে পারবা, সমস্যা নাই। ফাইনালি আমরা ঢুকে পড়েছি। একটা সিকিউরিটি চেক ছিল, এবং আমাদের যে টিকিটটা ছিল ওইটাই স্ক্যান করলো। আর তারপরে যে মেবি এখন আমরা যেটার সামনে দাঁড়া আছি, এইটাই ওই লিফট। এইখান থেকে এই পাশ দিয়ে হচ্ছে আমরা সোজা উপরের দিকে চলে যেতে পারবো সিঁড়ি দিয়ে। যারা সিঁড়ির টিকিটটা কেটেছে তারা এদিক দিয়ে যেতে পারবে। আর আমাদের এখান থেকে মনে হয় লিফটে করে উপরে উঠতে হবে। লিফট এসে পড়েছে গাইস, কিন্তু আমি জানি না যে এতজন লিফটে আদৌ একসাথে উঠতে পারবো কিনা, নাকি পরে লিফটের জন্য অপেক্ষা করা লাগবে। আমার মনে হয় না যে আসবে, না আসবে, ভিতরে অনেক জায়গা আছে। আমি তো খেয়াল করিনি, ভিতরে অনেক জায়গা আছে। আমরা উপরের দিকে উঠে যেতেছি, বুঝতে পারতেছি 2 তলা মানে 2 তলা না, 2 তলা মানে মোটামুটি ভালো উপরে, অনেকক্ষণ ধরে উপরে উঠলাম আর কি আমরা। সেট এখনো পর্যন্ত শেষ হয়নি আর কি। বলতেছে যে ওয়েলকাম টু দ্য সেকেন্ড ফ্লোর, তার মানে 2য় তলা পর্যন্ত আসছি ভাই। 2য় তলা কত উঁচা তোমাদেরকে দেখাই ভাই। নিচ থেকে তো বোঝা যেতেছিল 2 তলা মানে 2 তলা না, মানে অনেক উপরে আর কি। কিন্তু আইফেল টাওয়ারের 2য় তলা হচ্ছে এত উপরে। আইফেল টাওয়ারের 2য় তলাটাই হচ্ছে এত উপরে গাইস। আর আমরা টিকিট কাটছি হচ্ছে ওই জায়গাতে যাওয়ার জন্য। হ্যাঁ, এই আইফেল টাওয়ারের 2য় তলাতে আছি, আর এখনই আমার মাথা ঘুরাইতেছে নিচে তাকাইয়া। দেখো মানুষগুলারে কত ছোট দেখা যায়, তাইলে বুঝতেছো যে 2য় তলাতে কত উপরে। ওই যে আমরা ওই পর্যন্ত গেছিলাম, ওইখানে হচ্ছে এরে দেখা যাইতেছে তো, এরা এইটাই তো ওই যে গাইস দেখা যাইতেছে, এই যে
নীল শার্ট পরা যেটা দেখতেছো না, এটা হচ্ছে আমাদের তানভীর ভাই। ওইখান আমি মাত্র বলতে নিছিলাম যে ওই যে ওইখান থেকে আমরা ঘুরে আসছি, এন্ড ওই দেখো জুম করার আইফোনে জুম করছি না, জুম করার পরে তানভীর ভাই দেখা যাইতেছে ওই যে নীল শার্ট পরা। এই হচ্ছে আমাদের প্যারিস সিটি। ও ওয়াও, জোস লাগতেছে, জোস লাগতেছে, জোস লাগতেছে। এইটা দেখো পুরো সবগুলো বিল্ডিং এর মাঝখানে একটা উঁচা বিল্ডিং। এখানে অনেকগুলো উঁচা বিল্ডিং রয়েছে কিন্তু ওগুলো আলাদা, কিন্তু এইটা সিঙ্গেল একা হয়ে গেছে আর কি, সিঙ্গেল পাবলিক। ও ও ও ও ট্রাই করতে নিছিলাম, পরে নিচে টাকা দেখি যে টাকা লাগবে। দূর, কিসের টাকা, খালি চোখ দিয়ে দেখবো ভাই, এগুলো দেখার দরকারই নেই। আমার যে খিদা লাগছে, আমি অনেক বড় ভুল করে বলছি, খাবার দাবার না খেয়ে আইফেল টাওয়ারে উঠে আগে খাবারটা খেয়ে তারপর উঠা উচিত ছিল। আরেক দিক দিয়ে ভালো করছে, আইফেল টাওয়ারের উপরের দিকে নাকি অনেক বেশি ভিড় হয়ে যেতেছে, তো যে কোনো টাইমে ওরা অফ করে দিতে পারে। ভাই এই ব্ল্যাক বিল্ডিংটা দেখে মাফিয়া মাফিয়া ফিল হইতেছে। এটার আশেপাশে সবগুলা কত ছোট ছোট দেখো, মানে ছোট ছোট না, এগুলো কিন্তু বড় বড়, কিন্তু এই ব্ল্যাক বিল্ডিংটা পাই সব কি বিশাল বড়, টাওয়ারের মতো লাগতেছে বড় একটা। হইছে, ওই পাশে আর না গেলাম আমরা, এন্ড এখন আমাদের 2 তলাতে যাওয়া লাগবে, 2 তলাতে যেয়ে তারপর লিফট ধরা লাগবে একেবারে টপ ফ্লোর পর্যন্ত। এই তো আমরা এসে পড়েছি 2 তলায়। 2 তলায় এত ভিড় ভাই, এই দেখো সোমেটো চিমা, মানে মানে হালকা পাতলা ওই সাইন টাইন এবং হালকা পাতলা ওয়ার্ড ওয়ার্ড দেখলে বোঝা যায় যে কি বোঝানোর চেষ্টা করতেছে এরা। আমি শুধু শুধু নিচ থেকে তখন ভিডিও করতেছিলাম, উপর থেকে দেখো ভাই, এই যে এইখান থেকে আমি ভিডিওটা করতেছিলাম এতক্ষণ, এইখান থেকে তো আরো জোশ লাগতেছে। আমরা নাকি আইফেল টাওয়ারের মাত্র 2 তলাতে রয়েছি এখনো পর্যন্ত। আমাদের উই ভাই, আমার না উঠতেই ভয় করতেছে এখন। আরে ভাই এখানে লাইন অনেক বড় রে, কতক্ষণ ধরে যে এখানে দাঁড়ায় আছি, অলমোস্ট 20 to 25 মিনিটস। টিকিটটা চেক করিয়ে মাত্র ভিতরে ঢুকলাম, আর এখানে আসার পরে টোটাল মিলে 4টা লিফট, এইটা ওই পাশে একটা আর এখানে একটা, এই 4টা লিফট, এর মধ্যে থেকে যে কোনো একটা আমরা চাইলেই ধরতে পারবো। এবং আমাদের সামনে একটা লিফট এসেও পড়েছে, চলো এটাতে ঢুকে যাই। আমাদের লিফট উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরের দিকে উঠতে নিলে আল্লাহু আকবার বলা লাগে, আর একটু ভয়ও লাগতেছে ভাই। মাত্র উঠা শুরু হইলো, কত অন্ধরে যে উঠবে কে জানে। উপরের দিকে কত আছে, অনেকখানি আছে এখনো ভাই, কত উপরে উঠতেছি, নিচে তো কিছু বোঝা যাইতেছে না। Non, il reste 30 secondes. উপরের দিকে উঠতে আছে, এখনো পর্যন্ত উপরের দিকে উঠতে আছে ভাই। কেমন লাগতেছে, আমরা এখানে অনেকজন রয়েছে, অনেকজন। এখানে সোজা বরাবর উঠতেই আছে এখনো পর্যন্ত। সর্টি মানে হচ্ছে এক্সিট বুঝায় ফ্রান্স ল্যাঙ্গুয়েজে। আমরা উপরে এসে পড়েছি। ও আচ্ছা, এখানে আরেকটা সিঁড়ি রয়েছে, তার মানে আরো উপরে মনে হয় আমরা যেতে পারবো চাইলে। তো এই হচ্ছে আইফেল টাওয়ারের সব থেকে টপ প্লেস। আমরা বর্তমানে আইফেল টাওয়ারের সব থেকে উঁচু প্লেসে আছি, সব থেকে টপ ফ্লোরে রয়েছি, আর এইখান থেকে পুরো প্যারিস শহরটা দেখা যায় ভাই। কি জোস লাগতেছে দেখো, এখান থেকে নিচের মানুষগুলো তো ঠিক মতো বোঝাও যেতেছে না ভাই। চলো উপরের দিকে যাওয়া যাক, সরি এতক্ষণ ভুল বলতেছিলাম। এই হচ্ছে আইফেল টাওয়ারের টপ ফ্লোর। এই যে এখন আসলাম আমরা উপরে, বাতাস, এখন আসলাম আমরা আইফেল টাওয়ারের টপ ফ্লোরে। ওয়াও, মাশাআল্লাহ, কি লাগতেছে দেখছো নি ভাই। প্রত্যেক সাইড থেকে দেখাবো তোমাদেরকে। এই যে এখন এইখান থেকে দেখো কি লাগতেছে ভাই, কি লাগতেছে। যে 2 তলা থেকে এই জায়গাটা দেখাইতেছিলাম তোমাদেরকে, এখন অনেক বেশি উপরে। আচ্ছা, আমরা যেখানে আছি দেখো, এটার উপরে শুধুমাত্র একটুকি আছে, আর নাই। একটুক বলতে হচ্ছে একতলার মতো, বাংলাদেশি একতলার মতো আর কি। হাত থেকে মোবাইলটা না পড়লেই হইলো, এত বাতাস, কেমন জানি কাত কাত লাগতেছে, কাত হয়ে আছে এরকম লাগতেছে। এই জায়গাটা কি, এইটা তো বুঝতেছি না। এখানে অনেকজন মানুষ মনে হইতেছে দাঁড়া রয়েছে। এই যে ব্ল্যাক যে বিল্ডিংটার কথা বলেছিলাম, ওইটা এখানে রয়েছে। এই পাশ থেকে আমরা এই ভিউটা দেখতে পারতেছি, আর এখানে একটা ওয়ার্নিং সাইনও রয়েছে যে মোবাইল পড়ে যায় মাথার উপরে লাগে, মানুষের মাথার উপরে যে লাগে মোবাইল। এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই যে এগুলোতে উঠা, যেটা আমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবে। কিন্তু আমার অনেক খিদা লাগছে ভাই, আমি এখান থেকে আগে নেমে কিছু খাবো,
আশেপাশে মনে হয় না বাঙালি কোনো রেস্টুরেন্ট আছে। পেটে যাই ঢুকুক ঢুকুক ভাই, তাও ঢুকুক, অনেক খিদা লাগছে আমার। এখন আমরা ক্যামেরাটা কতক্ষণ রেখে নিজের চোখে দেখবো ঠিক মতো আশেপাশের জায়গাটুকু, এবং তারপরে যে আমরা নিচে যাবো। আমরা এখন নিচে নেমে যেতেছি, আমাদের দেখা টেখা সবকিছু হয়ে গিয়েছে, নিচের দিকে চলে যেতেছি। নিচে যে 2 তলা তার একটু দেখবো, মানে ক্যামেরা ছাড়া তোমাদেরকে যে একটু দেখাইছি তার বাইরে আমি অল্প কিছু নিচে থেকে দেখবো ক্যামেরা ছাড়া, এবং তারপরে যে একবারে নিচে চলে যাব। এই যে 2য় তলার নিচের সাইডটাতে আমরা আছি, মানে 2য় তলায় উঠার পরে যে প্রথমে যে ফ্লোরটাতে আমরা ছিলাম, এবং ওইটায় ভিতরের সাইডটা আমি তোমাদেরকে দেখাইনি। তো চলো ভিতরের সাইডটা দেখাই। ও আচ্ছা, তো এইখানে কেনাকাটার দোকানপাটও আছে, কিন্তু এখান থেকে ভুলেও কোনো কিছু কেনা যাবে না, কারণ গলা কাইটা রেখে দিবে আর কি। অ্যাটলিস্ট রাখার তো কথা, রাখা তো উচিত আর কি ওনাদের। And আমি জানি না যে এইখানে কেন সবাই দাঁড়া আছে। ও আচ্ছা, এটা তো ডাউন, ও আচ্ছা নিচে যাওয়ার রাস্তা ওইটা। 2 তলাতে রয়েছি আমরা। আমরা কি হেঁটে নামবো নাকি? হেঁটে নামতে এখানে দেখা যাচ্ছে 10 মিনিটের মতো লাগবে, কিন্তু তারপরেও চলো হেঁটে নামি, দেখতে দেখতে নামি, ফিল নিতে নিতে নামি। অ্যান্ড এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই হচ্ছে মানুষ উঠতেছে, এই সিঁড়ি দিয়ে মানুষ নামতেছে। অ্যান্ড আমরা চাইলে লিফট দিয়ে ওই দিক দিয়ে নামতে পারবো। লিফট এখানে হালকা সিরিয়াল দেখলাম, বেশি বড় না। দিয়ে নামাটা কি ঠিক হইতেছে, কারণ অনেক বড় সিঁড়ি ভাই, কমপক্ষে 10 মিনিটের মতো লাগবে এই সিঁড়ি দিয়ে নামতে। তোমাদেরকে দেখা দেখা নামতে থাকি, এবং আমাদের একটু তাড়াতাড়িও নামার লাগতো কারণ খিদা লাগছে। কয়বার যে বললাম আজকের এই ভিডিওতে যে খিদা লাগছে। উপরে খাবার দাবার ছিল, তোমাদেরকে দেখাইছি কিনা প্রাইস আমি জানি না, কিন্তু উপরে অনেক অনেক অবভিয়াসলি অনেক বেশি প্রাইস আর কি। তো আমরা নিচে নামবো, যদি কপাল গুনে ইন্ডিয়ান অথবা চাইনিজ অথবা বাংলাদেশি তো হইলই রেস্টুরেন্ট পেয়ে যাই, তাইলে ওখান থেকে সুন্দর পেট ভুইড়ে খাবার খেয়ে নিব। এত খিদা লাগছে যে আমি এখনই কল্পনা করতেছি, যদি বাংলাদেশি রেস্টুরেন্ট পাই তাইলে কোনটা খাবো, যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাই তাইলে কি খাবো, যদি চাইনিজ রেস্টুরেন্ট পাই তাইলে কি খাবো। কিন্তু তিনটাই ভাত রিলেটেড। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আমরা সিঁড়ি দিয়ে নামতেই আছি, এবং এখনো পর্যন্ত কত উপরে আমরা রয়েছি। এই সিঁড়ি কিন্তু আমাদেরকে একেবারে নিচে নিয়ে যাওয়ার কথা, আর আমি কিন্তু 2 তলা থেকে নামতেছি, আমি কিন্তু একটা টপ ফ্লোর থেকে নামিনি। এই দেখো গাইস, এই যে এই 2 তলা থেকে নামতেছি, এইখান থেকে নামতেছি, তাতে এই কতগুলা সিঁড়ি নেমে ফেললাম অলরেডি, কিন্তু তারপরে কতগুলা সিঁড়ি এখনো নামা বাকি আছে। ওই নিচে দেখেই বুঝতে পারতেছি আমি যে আমি এখন অনেক উপরে আছি। এই যে লিফট যাইতেছে উপরে, উলালা। এরপরে যে নিচে নামবো, ও আচ্ছা এই যে আরো সিঁড়ি আছে গাইস। আর উপরে কিন্তু ওয়াইফাই ছিল, মানে একেবারে টপে না, 2nd ফ্লোরে ওয়াইফাই ছিল, এবং ওই ওয়াইফাই কিন্তু ফ্রি ছিল। তো আমি বাসায় ফোন দিয়েছিলাম, আম্মুর সাথে কথা বললাম, তোমাদের ভাবির সাথে কথা বললাম, ভিডিও কলে দেখাইলাম। ও যা লাগতেছিল না ভাই, উনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে অনেক বেশি জোশ লাগতেছিল। পসিবল হলে উনাদেরকে আমি নিয়ে আসতাম, ইনশাল্লাহ যদি কখনো পসিবল হয় নিয়েও আসবো। বিশেষ করে মিস করতেছি তোমাদের ভাবিকে। অন্য জায়গা যদি হয়তো তাও কথা ছিল, কিন্তু প্যারিসে আছি ভাই, যার কারণে তোমাদের ভাবিকে বেশি মিস করতেছি। অ্যান্ড এখনো আমরা কত উপরে ভাই। অবশ্যই আমি যেখান থেকে নামতেছিলাম, মানে যেখান থেকে স্টেয়ারটা নিলাম, ওইখানে লেখা ছিল এখান দিয়ে তুমি নিচে হেঁটে নামতে পারবা, কিন্তু 10 মিনিটের মতো লাগবে আর কি। তো আমি ভাবিনি যে নিচে নামতে 10 মিনিট কেন লাগবে ভাই, এত তো লাগার কথা না। আমি বসে আইডিয়া করে একটা এখন তো সত্যি 10 মিনিট লেগে গেছে, 10 মিনিটের বেশি লাগতেছে মনে হইতেছে। ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি। ও রে, হাঁটতে হাঁটতে মানে এই প্রথমবারের মতো মনে হয় আমার সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। ওয়ার্দা হ্যাঁ, আইফেল টাওয়ার। এখন আমাদের বের হয়ে যাওয়ার পর ওইখান থেকে কি এসির বাতাস দিতেছে নাকি? চলো এটার ভিতর ঢুকে যাই। ভিজা দিছে। এখান থেকে বেরোয়ার টাইম এসে পড়েছে। টিল নেক্সট টাইম, আইফেল টাওয়ার, আল্লাহ হাফেজ। একটু দূরে যাইতে চাইছিলাম গাইস, কিন্তু একটু খিদা বেশি লেগে গেছে, যার কারণে হচ্ছে এইখানেই ভেজিটেবল ফ্রাইড রাইস টাইপের কিছু ছিল, যে এইটা একটু বেশি দামি, কারণ আইফেল টাওয়ারের কাছে আছি, কিন্তু ভাই অনেক বেশি খিদা লাগছে, যার কারণে এটা নেওয়াই লাগবে। এবং একটু বেশি দাম দিয়ে শুধুমাত্র ভাত খাইতেছি, কোনো মিট নাই এটার ভিতরে। তো এই হচ্ছে আমাদের রাইস, অ্যান্ড এইটাই আপাতত আমাদের আজকের লাঞ্চ। চলো একটু কি খাই। আর এখন আমাদের ক্রুজে ওঠার সময়। এই যে ক্রুজগুলো যেখানে থাকে অলরেডি আমরা এসে পড়েছি, এবং এর মধ্যে থেকে যে কোনো একটা ক্রুজে আমরা উঠবো। ঠাড়া পড়া রোদের মধ্যে না উঠলেও হইতো, কিন্তু এখন বাজে কটা, 5টা বাজে, 5:30 বাজে, কিন্তু তারপরে এত রোদ, দুপুরের খরা রোদের মতো। স্বাভাবিক, কারণ এখানে 10টার দিকে সূর্য ডুবে, রাত 10টায়, তো অনেক দেরি আছে আর কি সূর্য ডুবতে। ক্রুজ ছাড়ার অলমোস্ট টাইম হয়ে গিয়েছে, আমরা ঢুকে পড়েছি। টিকিট কেটে 21 ইউরোর মতো লাগলো, 1 অ্যাডাল্টের জন্য 21 ইউরো। অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্রুজ, এই যে হোয়াইট কালারের, এটা হচ্ছে আমাদের ক্রুজ। এটাতে করে এখন আমরা ভেসে বেড়াবো প্রায় 1 ঘন্টার মতো। এসে পড়েছি গাইস, আর মাত্র অল্প কিছু, মানে 3-4 মিনিট পরে হচ্ছে এটা ছেড়ে দিবে। একটা সময় মতোই আমরা আসছি।
এইটা এই হচ্ছে আমাদের সিট, চলো এখানে বসে পড়ি। পারফেক্ট জায়গাতে বসে পড়েছি। এটা ছাড়ার পরে যে একেবারে সাইডে আমরা থাকবো এবং সাইড থেকে আমরা আইফেল টাওয়ারকেও সুন্দরভাবে দেখতে পারবো। ছেড়ে দিয়েছে গাইজ, আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। অ্যান্ড এই দেখো আইফেল টাওয়ার। ও রে, অনেক জোরে যাইতেছে, আমি ভাবি না এত জোরে যাবে। একেবারে ভাইঙ্গা চুইরা যাইতেছে ভাই, এইটা ভালো লাগতেছে এখন। Alors actuellement, bienvenue sur এখানে আমাদের অ্যানাউন্সমেন্ট চলতেছে। le deuxième. ও আচ্ছা আচ্ছা, এখন ইংলিশে বলে দিতেছে। এটা একটা রিভার। Which is well quite easy to remember once you know it. It's a lot of sevens. And inside of Paris, the Seine River is 13 kilometers. এইটা একটা নদী, যেই নদীটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড লংগেস্ট নদী, এরকম কিছু মনে হয় প্যারিসে। Vous avez en tout 37 ponts, donc ça fait quand même pas mal de choix parmi ces এখান থেকে দেখা যাইতেছে আমাদের আইফেল টাওয়ার। ভালো ঢেউ এখানে, তারপরে পানি একটা উঠে পড়তেছে, দেখো না। ওরে ভাই, আমি ভাবছিলাম রিল্যাক্সে আস্তে আস্তে করে যাবে। যেগুলো যাইতে দেখতেছিলাম ওগুলো দেখেও তো মনে হইতেছিল না এত জোরে যায়, এটা অনেক জোরে যাইতেছে। তো উনি মেইনলি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিতেছে যে that track is not directly on our left, it's a bit further away above the trees on the left, which you আমাদের আশেপাশে, আমাদের দুই পাশে বামে এবং ডানে টোটাল মিলে কি কি আছে না আছে। এবং এই নদীটার দুই পাশে অনেক হিস্টোরিক্যাল জিনিসপাতি আছে ফ্রান্সের, এবং সবকিছু আমাদেরকে খুলে বলতেছে আর কি। 1896 এই ব্রিজটা বিল্ড করা হয়েছে এবং এটা ওয়ান অফ দ্য ফেমাস ব্রিজ। During the swimming competitions that took place in the river during the Olympics and এখানে অলিম্পিকের এই রিভারেই নাকি সুইম কম্পিটিশন হয়েছিল। এটা একটা মিউজিয়াম, অক্সাইড মিউজিয়াম এরকম কিছু মনে হয় বললো, যেটার ভিতরে অনেক বড় একটা ঘড়ি রয়েছে, একটা না দুইটা ঘড়ি রয়েছে। On your right now, the Orsay Museum. Well, it wasn't always a museum. At first, it was a train station. এটা নাকি প্রথম থেকে মিউজিয়াম ছিল না, এটা একটা ট্রেন স্টেশন ছিল, আর এখন এটার মিউজিয়াম বানিয়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমাদের বোট ঘুরাইতেছে, মেবি এই পর্যন্তই ছিল, তারপরে যে ঘুরিয়ে যেই প্লেস থেকে আমরা এসেছি ওই প্লেসে নিয়ে যাবে। দুই চান্দুকে পেয়েছিলাম এবং এই দুই চান্দু গেম খেলতেছিল মোবাইলে, এবং ওদেরকে আমি বললাম যে আমিও একজন গেমিং ইউটিউবার এবং আমার টোটাল মিলিয়ে দুইটা চ্যানেল রয়েছে, এবং ওদেরকে গেস করতে বললাম যে বলো তো আমার সেকেন্ড চ্যানেলে টোটাল মিলিয়ে কত সাবস্ক্রাইবার রয়েছে, এবং ওরা গেস করতেছিল। নাও গেস। 1889. Au I départ, c'était think avec 30,000. Depuis 1900, c'est avec de l'électricité. Et si vous voulez avoir scintillé, il faut venir autour de la tour parce que le soleil se couche. Puisqu'elle scintille les 5 my second channel, okay? À partir du moment où le soleil se couche et jusqu'à minuit. Minuit et 5 minutes. Under. C'est un tout. No, Les wow. sont reposés. 1 million. You might think this is quite recent. On but my it's really second not. channel. The Eiffel Tower Now, is lighted now since guess it was built how much I in have on my 1889. main At channel. first, Two million? No, more, 3 million? more, 5? yes. Oh no, 6. Yes, Can you send me the channel? yes, of course. ওরা আমার চ্যানেল দেখতে চাইতেছিল, ওদেরকে চ্যানেল দেখাইলাম, দুইটা চ্যানেলই দেখাইলাম, ওদের সাথে ছোটখাটো একটা ফ্রেন্ডশিপ বাগারা হয়ে গেল, এবং আমরা যেখান থেকে এই ক্রুজে উঠেছিলাম সেইখানেই ক্রুজটা আবার ব্যাক এসে আমাদেরকে নামিয়ে দিল। এছাড়া আরেকটা প্ল্যান আমার আছে, সেটা হচ্ছে সানসেট দেখা। আবার ভালো কোনো একটা জায়গায় যে সানসেট দেখার, রাত 10টার দিকে যে সানসেট হয়, এখানে তো সূর্য ডুবে হচ্ছে রাত 10টায়, তো সেটা দেখা। তো দেখি আগে চুজ করি যে কোন জায়গাতে যে আমরা সানসেটটা দেখবো, তারপরে তোমাদেরকে সেখানে নিয়ে যাবো। সানসেট দেখতে বেরোইতে আমার একটু দেরি হয়ে গেছে, যার কারণে অলরেডি সূর্য ডুবে গেছে, কিন্তু রাতের এই নাজারা দেখার জন্য আবার বের হয়ে গেছি। মেট্রোতে ছিলাম গাইজ, এখানে একজন গান গাওয়া শুরু করছে এবং খুবই সুন্দর গান গাইতেছে। ফাইনালি গাইজ এসে পড়েছি, মানে এখনো পর্যন্ত আসিনি। উপরে যাওয়ার পর আমাদের আশাটা কমপ্লিট হবে, কিন্তু এই দুইটা সিঁড়ি উঠেই হাঁপায় গেছি ভাই, যেন কতগুলো সিঁড়ি উঠা বাকি আছে। তো আমাদের মেইন টার্গেটটা ছিল এখান থেকে সানসেট দেখার, কিন্তু ঘর থেকে বেরোতে সূর্য দৌড় মারছে। তো সানসেট তো দেখতে পারলাম না, বাট প্যারিসের নাইট লাইফ ভিউটা তোমাদেরকে দেখাই। তো সানসেট তো দেখতে পারলাম না, বাট প্যারিসের নাইট ভিউটা তোমাদেরকে দেখাই চলো। এবং এইখান থেকে আপাতত আমরা আমাদের প্যারিস সিটি দেখতে পারতেছি, প্যারিসের নাইট ভিউটা দেখতে পারতেছি। তো মেইন প্লেস হচ্ছে গাইজ এইটা, এবং এইখানে সবাই বসে, এখান থেকে সবাই হচ্ছে সানসেটটা এনজয় করে। আমরা লেট করে ফেলেছি, এরাও সানসেট এনজয় করে এখনো পর্যন্ত মনে বসেই আছে, কিন্তু এইখান থেকে হচ্ছে মেইন ভিউটা সবাই নেয়। ওরে কি জোস লাগতেছে ভাই, কি জোস লাগতেছে। কোনো উঠবো না করে পুরোটাই উঠে বললাম।
আরে হচ্ছে প্যারিসের নাইট ভিউ একেবারে উঁচা থেকে। আরেকটা জিনিস দেখলাম গাইস, এখানে পুরোটা জায়গা এরকম লকস দিয়ে ভরা, পুরোটা জায়গা এদিকে পুরোটা ভরা, এদিকে পুরোটা ভরা, ইভেন এইখানেও পুরোটা ভরা, ইভেন ওই পাশে যে জায়গাগুলো আছে ওইটাও পুরোটা ভরা ভাই। এবং এই লকসগুলোতে প্রেমিক প্রেমিকার নাম লিখে তারপর যে ঝুলে রাখছে। এবং তোমাদের ভাবির নাম লিখে এখানে ঝুলানোর জন্য আমিও চাইছিলাম, তো আশেপাশে জিজ্ঞেস করলাম, ওই লকসম্যান আশেপাশে আর নাই, মেবি রাত হয়ে গেছে এর জন্য চলে গেছে। আই এম সরি। তো বউকে আগে থেকে সরি বলে রাখতেছি, আমি তালা খুঁজে পাইলাম না আর কি, যার কারণে নামটাও লিখতে পারলাম না। কোনো সরি না, কিসের সরি। ফাইনালি হাজার হাজার খোঁজার পরে, এতক্ষণ ধরে খুঁজতেছিলাম ভাই, পাইতেছিলাম না, পরে নিচে আসার পরে নিচে গাইস কি আর করবো বলো, সংসারে গেঞ্জাম লেগে যাইতো যদি এটা না করতাম। সেই উপরে ছিলাম আমি, উঠতে যে অবস্থা খারাপ হয়ে গেছে। এই পুরাটা এলাকা নামতে নামতে খুঁজছি, পাইনি। পরে নিচে আসার পরে ওই যে ওই স্টোর থেকে নিলাম। আর এখন যে আবার সেই উপরে যে তারপর লাগিয়ে আসা লাগবে। এই হচ্ছে ম্যারিড লাইফের প্যারা। তোমার বউ তোমাকে বলবেও না এসব করতে, কিন্তু করা লাগবে। আবারও এসে পড়েছি ওই জায়গাতে, দেখো ভাই এখানে পুরোটা ভরা, ওই পাশে পুরোটা ভরা, এই যে জায়গাগুলো আছে এগুলো পুরোটা ভরা, এই পাশ পুরোটা ভরা, সব জায়গাতে লক দিয়ে ভরা। এমন ভাবে লাগাইছে যে আমি জানিও না যে আমার লক লাগানোর জায়গা আছে কিনা। যেটা ভাবছিলাম সত্যিই গাইস, দেখো না লক যে আমারটা লাগাবো ওইটার কোনো জায়গায় রাখে নাই, কোনো চিপা দিয়ে আমার লক যে লাগাবো সেইটার কোনো রকমের কোনো জায়গা রাখেনি। কিন্তু তারপরেও আমরা লক লাগিয়ে ফেলেছি অলরেডি, যেখানে আমার এবং আমার সুন্দরীর নাম রয়েছে। আমার নাম এবং আমার সুন্দরীর নামকে এখানে বেঁধে রেখে গেলাম, প্যারিসে বেঁধে রেখে গেলাম। এবং আমাদের যে চাবিগুলো ছিল সেগুলোকে না এখানে ফেলাবো, হ্যাঁ এখানে ফেলে পালিয়ে দিয়ে গেলাম। ও ভাই ফাইনালি রাতের অলমোস্ট শেষের দিকে আমরা এসে পড়েছি। আর এইখানে দেখো কত হর্ন বাজাইতেছে। মাত্র ওয়ার্ল্ড কাপ শেষ হইলো, স্পেন জিতে গেছে। আমি ফ্রান্সে আছি কিন্তু তারপরেও স্পেন জেতার জন্য এখানে অনেক বেশি হর্ন টন বাজাইতেছে, আমি জানি না। এই যে উদযাপনও করতেছে, দেখো কি অবস্থা। এই দেখো স্পেন জিতেছে, অন্যরকমের একটা সেলিব্রেশন চলতেছে এখানে পুরো। আর আমরা আপাতত এটা সামনে আছি আর যাচ্ছি হচ্ছে আইফেল টাওয়ারকে শেষবারের মতো দেখতে। ওই দেখো ভাই কি অবস্থা, ওরে ভাই আইফেল টাওয়ারের রাতের সৌন্দর্যটা দেখার জন্য এবং পুরো আইফেল টাওয়ারের রাতে, ওরে ভাই রে ভাই রে কি চলতেছে, ওরে ভাই এখানে পুরা ক্রেজি সেলিব্রেশন চলতেছে, পুরা ক্রেজি সেলিব্রেশন। দেখো না রাস্তায় পুলিশরা নেমে গেছে। আমি এতদিন ধরে ফ্রান্সে আছি, একটা হর্নও বাজাইতে দেখিনি, কিন্তু এইখানে হর্ন বাজা ফাটাই বলতেছে। এই দেখো রাস্তার মধ্যে দাঁড়া কি করতেছে ভাই, ওরে সবগুলো হর্ন বাজাইতেছে। ঘটনার একটা ঘটে গেছে গাইস, সেলিব্রেশন দেখতে দেখতে আইফেল টাওয়ারের লাইট নিভে গেছে। আইফেল টাওয়ারের লাইট কন্ট্রোলের রুমে যারা রয়েছে তারা মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার নাকি। না গাইস আমরা দেরি করে ফেলেছি এবং আইফেল টাওয়ারের আপাতত লাইট নিভে গিয়েছে। তার মানে এখন আমরা ডিরেক্ট চলে যাব বাসায়। এমনি তো এত হাঁটছি, এখন শুধুমাত্র কোন রকমে যদি একটু বিছনায় পিঠটা লাগাইতে পারি না শেষ। আমাদের ফ্লাইট পরশুদিন ভোরে, যার কারণে আমরা কালকের দিনটা শুধুমাত্র কেনাকাটাতেই খরচ করার চিন্তায় আছি। কালকের প্ল্যানটা কালকে দেখা যাবে। আপাতত চলো একটা উবার বুক করি অথবা ট্যাক্সি টুক্সি নিয়ে তাড়াতাড়ি বিছনা পর্যন্ত যাওয়া যায়। ফ্রান্সের রাস্তায় রাত বাজে এখন হচ্ছে একটা 1:30টার মতো বাজে। তো আমি উবারের জন্য অনেকক্ষণ আগে থেকে কল দিয়ে রাখছিলাম কিন্তু পাইতেছিলাম না। তার উপর দিয়ে আমার যেই মোবাইলে সিম আছে সেই মোবাইলে চার্জ আছে মাত্র 6%, তো আমি একটু ঘাবড়েছিলাম। কিন্তু তারপরেও এই রাত করে আল্লাহ তাআলা সুন্দর ট্যাক্সির ব্যবস্থা করে দিয়েছে এবং ট্যাক্সি আমরা নিয়ে নিয়েছি হোটেলের উদ্দেশ্যে। এবং এখানে মজার ব্যাপার আরেকটা করছে যে ট্যাক্সি চালাইতেছে সে শুধুমাত্র ফ্রান্স জানে, কিন্তু তারপরে ইশারা ইঙ্গিতে আমরা আরেকটা জিনিস বুঝে গিয়েছি। Vous voulez que je parle L'Espagne a gagné, Argentine a perdu. Moi pour l'Espagne. Yes, Vous Spain. Vous Espagne Spain good, yes. Okay. Bah, on va faire... তো আমরা ইশারা ইঙ্গিতে যেটুকু পারছি সেটুকুই। তো উনি পুরোপুরি শুধুমাত্র ফ্রান্সই জানে, কিন্তু তারপরেও বুঝিয়ে দিয়েছে যে উনি স্পেনের সাপোর্টার, স্পেন গুড, আর্জেন্টিনা এরকম করতেছে।
যেহেতু আর্জেন্টিনা আজকে হেরে গেল, এত বেশি সেলিব্রেশন চলতেছিল এই পুরো ফ্রান্স জুড়ে ভাই। এই বিদায় নেওয়ার আগে লাস্ট এই জিনিসটা তো আমাদের সাথে শেয়ার করলাম ভাই। ল্যাঙ্গুয়েজ বেরিয়ার এত বেশি, উনার ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না, আমার ল্যাঙ্গুয়েজ উনি বুঝে না, কিন্তু তারপরেও বুঝিয়ে দিতেছি ইশারা ইঙ্গিতে। গুড মর্নিং গাইজ, আজ আমাদের শেষ দিন প্যারিসে, ফ্রান্সে। আজকের দিনটাই আমরা শুধুমাত্র আছি, আগামীকাল ভোরে আমাদের ফ্লাইট, এবং আজকের দিনটা শুধুমাত্র আমাদের বাজার সদাই করেই কাটানোর প্ল্যান রয়েছে। তার মানে আজকে তেমন একটা ব্লগ বাগারা করার কোনো রকমের প্ল্যান তো নাই, কিন্তু তারপরও দেখি ইন্টারেস্টিং কিছু যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাজার সদাইয়ের জন্য আমরা এসে পড়েছি অ্যাকশনে। এইটা কাইন্ড অফ পাইকারি মার্কেট, পাইকারি না মানে কাইন্ড অফ পাইকারি মার্কেট। এখান থেকে আমরা অনেক কিছু একসাথে নিতে পারবো এবং কম দামে, মোস্ট প্রবাবলি কম দামে নিতে পারবো, এবং এটার ভিতরে মেবি সবকিছু অ্যাভেলেবল আছে। আর এছাড়া আমরা অন্যান্য জিনিসপাতিও মেবি আশেপাশে থেকেই চাইলে নিয়ে নিতে পারবো। এখানের দোকানগুলোতে এমনিতেই একটু কম দামে আমরা পেয়ে যাওয়ার কথা। আর এই সবকিছু আমাকে জানাইছে আমার বড় ভাই ChatGPT। এন্ড এইখান থেকে আপাতত আমাদের বাজার সদাই কমপ্লিট। মোটামুটি লেভেলের একটা বাজার সদাই হয়েছে। এই ব্যাগ অনেক বড় এবং অনেক ভারী অবস্থায় আছে, কিন্তু এখনো পর্যন্ত বাজার সদাই আমাদের কমপ্লিট হয় নাই। আর একটা দোকানে এসে বললাম, এই দেখো গাইস, ফোর্টনাইট রোবলক্সের কার্ড। আগে যেই সুপার মার্কেটটায় ঢুকেছিলাম সেইটা ছোট ছিল, ছোট না মানে আমাদের দেশের যে বড়গুলো আছে না ওগুলোর সমান, এবং ওইটাতেও মোটামুটি সবকিছু ছিল। দুই একটা জিনিস আমি পাচ্ছিলাম না, ওই দুই একটা জিনিসের জন্য আমি এইটাতে ঢুকলাম। কিন্তু এটা এত বিশাল বড়, এত বেশি বড় যে আমি হারাই গেছি। আমি বুঝতেছি না যে কোন দিক দিয়ে বেরোবো বা কোন দিক দিয়ে ঢুকবো, কোন জায়গাগুলো আমি এর আগে ঘুরে আসছি, কোন জায়গাগুলো ঘুরে নিই। এদিকে তাকাও না গাইস, যেগুলো খারাপ জিনিস। তো কি কি জিনিস আমি চেক করছি, কোন কোন আইলে আমি গেছিলাম, আমি এগুলো সবকিছু ভুলে গেছি। অবশ্য আমাদের মোটামুটি সবকিছু কেনা হয়ে গিয়েছে, আর অল্প কিছু বাকি রয়েছে, ওগুলো কিনে আমরা বিদায় নিব। ফাইনালি গাইজ, বাজার সদাই সব ডান হয়ে গিয়েছে। আমি উৎসাহ করতে পারতেছি না। এখন বাজে প্রায় এখানে সময় 3:30টার মতো, যার কারণে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে ভাই। প্রত্যেকটা বার কেমন জানি টাইম ঠাস করে চলে যায়, আর তারপরে ক্ষুধা লাগার পরে যে বুঝি যে আচ্ছা সময় তো পার হয়ে গেছে, এখন খাওয়া লাগবে আমার। আজকে আমরা প্রথমবারের মতো প্রাইম এবং ফিস্টেবল ট্রাই করতে আছি। প্রাইম হচ্ছে KSI এবং লোগান পলের লঞ্চ করা ড্রিঙ্ক, এবং ফিস্টেবল হচ্ছে মিস্টার বিস্টের চকলেট। এই দুইটাই বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমার কখনোই ট্রাই করা হয়নি। আর এমনি তো বাংলাদেশে এগুলোর দাম অনেক বেশি চাইতেছিল। যেমন প্রাইমটা আমি দাম করেছিলাম শুধুমাত্র, এবং ওইটার দাম চেয়েছিল 500 টাকা। আর এখানে আমাদের প্রাইমটা নিয়েছে 2 ইউরোর মতো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মতোই আসে। হ্যাঁ, চলো প্রথমবারের মতো প্রাইমটা ট্রাই করা যাক। এখানে একটা জিনিস ভালো লাগছে, যে এখানে যতগুলা বোতল আছে সবগুলা বোতলের ক্যাপ খোলার সাথে সাথেই এই জায়গাটায় বেজে যায়, এই জায়গাটা আর খোলা যায় না আর কি। আমাদের বোতলটা যেমন মুখা খোলার সাথে সাথে পুরোটাই দিক দিয়ে খুলে যায়, কিন্তু এটা খুলে না, মানে কোনো বোতলই খুলে না আর কি। এখানে যে আটকে যায়, আর তারপর যে আবার আমরা ঘুরিয়ে আটকে দিতে পারি। তো চলো প্রথমবারের মতো প্রাইম ট্রাই করতেছি। বিসমিল্লাহ। কি বলবো, আমি তো বুঝতেছিও না রিয়াকশনটা কি দিব, এও তো বুঝতেছি না। এটা যদি নর্মাল ড্রিঙ্ক হইতো, মানে সাইজটা একটু বড় আছে ঠিক আছে, বাট নর্মাল যদি ড্রিঙ্ক হইতো, এটা আমার কাছে 40 থেকে 50 টাকা হাইয়েস্ট হইলে ঠিক আছিল। এখন বাকিটা বুঝে না আমারই কি আছে ভাই, বুঝলাম না তো। আর এটা হচ্ছে ফিস্টেবল, যেটা মিস্টার বিস্টের চকলেট, যেটা আনফরচুনেটলি আমি এখন ট্রাই করতে পারবো না, কারণ চকলেট টাইপের যে কোনো কিছু আমি যদি তোমাদের ভাবি ছাড়া এখানে খুইলে খায়া বসে থাকি, তাইলে শেষ, তাইলে যে আর কখনো কোনো চকলেট আমার কপালে জুটবে না। তো এইটা আপাতত রেখে দেওয়া লাগবে। এন্ড আমরা বসে আছি এখন একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা খাবার দাবার অর্ডার করে ফেলেছি। এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা খাবো। এখানে মিটের অনেক আইটেম আছে, বাট আমি জিজ্ঞেস করেছি এবং সেগুলো হালাল না। তো আমরা মাছের একটা আইটেম অর্ডার করেছি, যেটা হচ্ছে সালমন ফিশের, আর একটা হচ্ছে ডিমের আইটেম অর্ডার করেছি। এন্ড আমাদের ডিমের তরকারি এসে পড়েছে, ডিমের সালাদ আর কি। এখানে দেখতে পাচ্ছ দুইটা না তিনটা, দেখে মনে হইতেছে যে 1.5টা। এখানে অর্ধেক আছে, এখানে অর্ধেক আছে, এখানে অর্ধেক আছে, এবং এটার সাথে কিছু সালাদ দিয়ে দিয়েছে। আর মেইন যে ডিশটা ওইটা আসতেছে, তো এটা খাইতে থাকি ততক্ষণে। সালাদের মধ্যে ডিমটা তো ভালো লাগতেছে, মানে ডিম তো ডিমই, এটা তো ভালো লাগবেই। কিন্তু এই যে সালাডটা, এটার মধ্যে কোনো একটা জিনিস কামড় দিতেছি খুব ভালো লাগতেছে, কোনো একটা জিনিস কামড় দিতেছি খুব খারাপ লাগতেছে। আর আমি বুঝার অনেক চেষ্টা করার পরেও বুঝতে পারতেছি না যে কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে। মিক্স হয়ে রয়েছে, এমনি তো মিক্স করে খাইতেছি, কিন্তু মোটামুটি চলে, ভালো লাগতেছে, খারাপ না। কখনো এরকম করে সালাদের সাথে খাইনি। এই যে সালাদ খাইতেছি, এটা দেখে আম্মু অনেক খুশি হবে। বাসায় শাকসবজি খাইতে চাই না, এখানে না পায়রা সালাদ খাওয়া লাগতেছে ভাই। না ভালো আছো, ভালো আছো। ডিমটার সাথে যখন মুখে দিতেছি না, তখন যে বেশি ভালো লাগতেছে ভাই। এটা তো শেষ হয়ে যাবে রে, আরেকটা আইটেম করে দেয় না কেন? এন্ড আমাদের মেইন ডিশে এসে পড়েছে সালমন ফিশ। সামনাসামনি মানে খাওয়ার চান্স এর আগে অনেকবার হয়েছে, কিন্তু তার উপরও খাইনি। তো এইটাও আমাদের প্রথমবারের মতো ট্রাই করা সালমন ফিশ। এটা মেবি সালমন ফিশের কোনো স্টেক বা এরকম কিছু মনে হয়।
তো চলো প্রথমবারের মতো সালমান ফিশটা ট্রাই করি। অবশ্যই এটা ডিপেন্ড করে রেস্টুরেন্টের উপর ডিপেন্ড করে যে ওরা কতটা ভালোভাবে এটা রান্না করছে। যদি এমন হয় যে প্রথমবারের মতো সালমান ফিশ ট্রাই করতেছি আর এরা খারাপ করে রান্না করে রাখছে, তো সালমান ফিশের উপর থেকে আমার মনটা উঠে যাবে ভাই। এই হচ্ছে আমাদের ফিশ, চলো এটা ট্রাই করি। বিসমিল্লাহ। ইলিশ মাছ, ইলিশ মাছের মতো একটা স্বাদ আসতেছে। না রে, সত্যি ইলিশ মাছের মতো স্বাদ, কিন্তু ইলিশ মাছের যে টেস্টটা ওইটা আরো গাঢ় আর এটা আর একটু হালকা এরকম লাগতেছে আর কি। কিন্তু যাই বলো ভালো লাগলো খেতে। আমার নাইফ আছে এই পাশে, বাট এক হাত দিয়ে ফোন ধরে রাখছি তো কাটতে পারতেছি না। এটা বোনলেস তো নাকি আবার ভিতরে কাটা টাটা আছে? চলো আর একটু খাই। এখন আবার অন্য মাছের মতো লাগতেছে। মেইন কথা এটা যে এটা ভালো লাগতেছে, এই ভালো লাগাটা দিয়েই হচ্ছে মেইন জিনিস। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। এই ছিল আমাদের মেইন লাঞ্চ। আমাদের এখনো পর্যন্ত একটা ডিম আমি রেখে দিয়েছি, যে এটা টেস্টে যদি কোনো রকমের ইস্যু থাকতো তাহলে মিশায় খাইতাম যেন একটু হইলে ভালো লাগে, কিন্তু না, এটা ভালো লাগতেছে। তো ভালো লাগার জিনিসের সাথে ভালো লাগার জিনিস মিশায় এখন আরো বেশি ভালো লাগবে। ওই দেখো গাইস, আরো একটা কুত্তা। আমাদের প্যারিস ব্লগের ইতি টানার সময় এসে পড়েছে এবং এই ব্লগটার আউটরো দেওয়ার জন্য আমরা রাত বেরাতে বের হয়ে গিয়েছি একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য, যেই জায়গাটা আমরা গত রাতে মিস করেছিলাম। ওই জায়গাতে যাওয়ার জন্য, ওই জায়গাতে বসেই আমরা এই ব্লগের আউটরোটা দিব। এসে পড়েছি গাইস আমরা। ও ওয়াও, ও ওয়াও। আমি নিচে বসে তারপর তোমাদেরকে দেখাই। এখানে অনেকে বসে আছে, সমস্যা নেই। এন্ড দেখো কি লাগছে ভাই, এইটা মিস করে আমি কিভাবে বাংলাদেশে চলে যাই বলো। ও ওয়াও, মাশাআল্লাহ। প্যারিসের ইতি ডাকা, প্যারিসের ব্লগের আউটরোর জন্য এর থেকে বেস্ট প্লেস আর কি হইতে পারে বলো। এইটা কালকে আমরা মিস করে ফেলেছিলাম, কাছে আসতে আসতেই এটা লাইটগুলো অফ হয়ে গিয়েছিল, বেশি রাত হয়ে গেছিল আর কি। অ্যান্ড আজকের জন্য এসে পড়েছি। আমি অবভিয়াসলি এর আগে কখনো তো ব্লগ করিনি, তো জানিও না যে আমাদের এই ব্লগটা কেমন ছিল না ছিল। অবশ্য কাইন্ড অফ এটা ব্লগ ছিলই না, এমন মনে হইলো যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, আমার সাথে কি ঘটতেছে না ঘটতেছে এবং আমার কাছে কেমন লাগতেছে সেগুলোই জাস্ট তোমাদেরকে বলতেছি। ইডাব্লিউসি অথবা গ্লোবাল স্টেজে বাংলাদেশের টিমগুলোকে সামনাসামনি দেখার একটা শখ ছিল এবং সেইটা পূরণ করার জন্যই এতগুলো রিস্ক নেয়া, এতটা রিস্ক নেয়া, এত দূরে আসা। কিন্তু এত রিস্ক নিয়েও ওদের খেলাটা সামনাসামনি দেখতে পারাটা আসলে ভর্তির ছিল, আলহামদুলিল্লাহ। তার উপর দিয়ে বোনাস হিসেবে আমরা প্যারিস শহরটাও ঘোরার এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম। ধন্যবাদ আমাদের প্লেয়ার্সদেরকে ওনাদের পারফরমেন্সের জন্য। গ্লোবাল স্টেজে বাংলাদেশকে ওনারা রিপ্রেজেন্ট করতেছে। আরে লাইটগুলো অফ হয়ে গেল, মানে পুরোপুরি অফ হয়নি আর কি। এটা আরেক সৌন্দর্য, এই হলুদ লাইটটা আরেক সৌন্দর্য। এবং ধন্যবাদ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যারা ই স্পোর্টস নিয়ে কাজ করতেছে, এবং ধন্যবাদ গেইনার মড প্যানেলে যারা রয়েছে, যারা বাংলাদেশকে এরকম সুযোগ করে দিতেছে। দিনের পর দিন আমাদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ইনশাল্লাহ আরো ভালো হবে। ইনশাল্লাহ আমাদের দেশের ছেলেগুলাও একদিন চ্যাম্পিয়ন হবে। এখন রাত বাজে হচ্ছে 11টা। ঠিক আগামীকাল ভোর 5টার দিকে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাব আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। তার মানে আমার হাতে অনেক কম সময় রয়েছে, এমনিতেও আমি রুমের ভিতরে কিছু এখনো পর্যন্ত গুছাইনি। তো এইটা আমাদের বড়সড় আউটরো ছিল, আর একটা আউটরো হবে সেটা ছোটখাটো, যেটা আমি ফ্লাইটে উঠে এবং আল্লাহ বাঁচিয়ে রাখলে সুন্দরভাবে বাংলাদেশে যাওয়ার পরে যে তোমাদেরকে দিব। ই স্পোর্টসের পাওয়ার অনেক ভাই। ফ্রান্সের ভিসা বাংলাদেশিদের জন্য পাওয়াটা বর্তমানে অনেক টাফ, কিন্তু আমাদের জন্য কতটা ইজি হয়ে গিয়েছে, কতটা শর্ট টাইমে আমরা ফ্রান্সের ভিসা পেয়ে গিয়েছি তোমরা তো দেখেছোই। এবং এই ইডাব্লিউসি এর উসিলাতেই কিন্তু আমি এখন প্যারিসে, আমি এখন আইফেল টাওয়ারের একেবারে বরাবর নিচে, আর আমার ভয়ও লাগতেছে ভাই, এত বিশাল বড় ভাই এটা। বাংলাদেশে বেশি দিন হয়নি অফিসিয়াল টুর্নামেন্টগুলো আবার চালু হয়েছে, আর এই অল্প কয়েকদিনে আমাদের দেশের টিমগুলোর কত অর্জন। ওনারা ইন্টারন্যাশনাল পর্যায়ে অতটা ভালো না করতে পারলেও আমাদের দেশের নামটা কিন্তু ঠিকই এই গ্লোবাল পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং দেশে অফিসিয়াল যে টুর্নামেন্টগুলো হচ্ছে সেগুলোর প্রাইজ মানিগুলো তো তোমরা দেখছোই। আমাদের দেশে বর্তমানে আন্ডাররেটেড টিমরাও কিন্তু খুব ভালো করতেছে। আন্ডাররেটেড টিমরা তোমরা স্ট্র হেডসদেরকে দেখো, ওদের নামও কিন্তু কয়েকদিন আগে আমরা তেমন কেউ জানতাম না। ওরা অলরেডি আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে প্যারিসে এসে ইডাব্লিউসি তে পারফর্ম করে গিয়েছে। এটা নিউ
স্কোয়াড নিউ টিমস গুলোর জন্য অনেক ইন্সপিরেশনের একটা ব্যাপার স্যাপার। তোমরা হাল ছাইরো না। ওনারা কিন্তু প্রমাণ করা দেখাইছে যে শর্ট টাইমের মধ্যেও আন্ডাররেটেড টিম গুলোর মধ্যে থেকেও অনেক ভালো পারফরমেন্স পাওয়ারও চান্সেস থাকে। এবং শেষমেশ যারা গেমার রয়েছে, যারা নন গেমার রয়েছে, সবাইকে বলবো ই স্পোর্টস কে ভালোবাসো, ই স্পোর্টস এর উন্নতিতে সাহায্য করো। দিন শেষে সেটা দেশের জন্য অনেক বেশি উন্নতি বয়ে আনবে। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা লম্বা ব্লগটা দেখলে। আমাদের ব্লগ কেমন ছিল না ছিল আই ডোন্ট নো। আমি তেমন কোনো কোয়ালিটি মনে হয় দিতে পারিনি, আমি জানি না। আমি জাস্ট নিজে ঘুরতেছিলাম, কি আকাম কুকাম করতেছিলাম এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। বিশেষ করে মন থেকে যা লাগতেছিল, মুখে যা আসতেছিল সেগুলোই তোমাদেরকে বলতেছিলাম। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের টিমগুলোকে আমি গ্লোবাল পর্যায়ে নিজের চোখের সামনে একবার হইলেও দেখবো এবং দেখার শেষ। তার মানে আমার মনে হয় না আমি আর কখনো অফিসিয়াল টুর্নামেন্ট গুলোতে পার্টিসিপেট করবো। তো ব্লগটা শেষ করার আগে আবারও আমাদের প্লেয়ার্স এবং ইনফ্লুয়েন্সারদেরকে ধন্যবাদ দিতে চাই, গেইনার টিমকে ধন্যবাদ দিতে চাই এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই। তোমাদের জন্যই আজ প্যারিসে এই আইফেল টাওয়ারের নিচে আমি রয়েছি। আল্লাহর রহমতে তোমাদের জন্যই আমার যা অর্জন, তোমাদের জন্যই আমার যা সাকসেস। চলো তোমরা দোয়া করতে থাকো যেন ফ্লাইটটা আমাদের ভালোভাবে যায় এবং আমি আইফেল টাওয়ারের আর একটু নাজারা ঠিক মতো নিজের চোখে এনজয় করতে থাকি। এমনিতেও আমাদের কাছে বেশি একটা সময় নাই, বাসায় তাড়াতাড়ি করে যে কাপড় চোপড় গোছানো লাগবে, কারণ যেহেতু একা এসেছিলাম কাপড় চোপড় ফালায়া ফুলে অস্থির করে রেখেছি। তো ওগুলো গুছাই তো মোটামুটি ভালো একটা সময় আমাদের কাটাইতে হবে। থ্যাংক ইউ গাইস তোমাদের সবাইকে যারা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখলে এবং এই প্যারিসকে, এই সুন্দর শহরকে, এই ভালোবাসার শহরকে এবং এই আইফেল টাওয়ারকে বিদায়। এয়ারপোর্টে আমরা এসে পড়েছি এবং আমাদের বোর্ডিং পাসটা আমরা নিয়ে নিয়েছি এন্ড আমরা প্লেনে উঠেও পড়েছি। এই হচ্ছে আমাদের সিট। মজার একটা ব্যাপার দেখলাম গাইস, দেখো আমার যে সিট, আমার সিটের এইখানে M3R লেখা। এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এইখানেই লেখা, অন্যান্য যে জায়গা রয়েছে সেইখানে কিন্তু অন্যরকম লেখা, যেমন M3L ওই পাশে লেখা, কিন্তু আমার সিটের এইখানেই শুধুমাত্র M3R লেখা, মিস্টার 3R। আলহামদুলিল্লাহ আমরা কাতার দোহাতে সাকসেসফুলি ল্যান্ড করেছি। আলহামদুলিল্লাহ আমরা কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে বোর্ডিং করে ফেলেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমরা বাংলাদেশে ল্যান্ড করেছি।